প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আকাশের গায়ে লেগে থাকা গোলাপি আভা আস্তে আস্তে মিশে যাচ্ছে রৌদ্রের সোনালি রেখায়। বাতাসে ভেসে আসছে কচু ফুলের মিষ্টি গন্ধ। খাওয়া দাওয়া শেষে সকাল 10টা নাগাদ দুজনে বের হয়েছে। সুপ্রিয় আর বিউটি গাড়ির জানালা খোলা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সুপ্রিয় স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে আর বিউটি পাশে বসে চুপচাপ বাইরে তাকিয়ে। বিউটি পরেছে সাদা গোলাপি কম্বিনেশনের একটি সালোয়ার কামিজ। বাড়িতে তাকে ওই অবস্থায় দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সুপ্রিয়। বাইরে বের হওয়ার আগে কালো বোরখা পরেছে, নিকাবের এক অংশ হালকা বাতাসে উড়ছে। সুপ্রিয় পরেছে নেভি ব্লু কালারের ক্যাজুয়াল শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, চোখে কালো সানগ্লাস আর সিগনেচার হালকা দাড়ি। সুপ্রিয়কে ক্যাজুয়াল ড্রেসেও কি সুন্দর লাগছে। মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বিউটি মনে মনে ভাবছে, আমার স্বামীটা এত সুন্দর কেন? সুপ্রিয় স্টিয়ারিং এ হাত রেখেই বলল, এভাবে দেখিস না, আমার গাড়ি চালানোয় কনসেন্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে। তুমি তো গাড়ি চালাচ্ছ, আমি যে তাকিয়ে আছি বুঝলে কি করে? কোনো একজন মানুষ যদি অপর একজন মানুষের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে তবে সে ব্যক্তি এমনি বুঝতে পারে। বিউটি সুপ্রিয়র দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, গাড়ি চালানোর সময় তোমায় অমর মুডি কেন লাগে? অন্য কোনো দিকে নজর নেই তোমার? সুপ্রিয় একগাল হেসে উত্তর দিল, তাহলে কি মানুষ গাড়ি নিয়ে রাস্তায় খেলা দেখাতে আসে? চল খেলা দেখাই। দেখাবো? কিসের খেলা? প্রেম প্রেম খেলা, দেখবি? সুপ্রিয় চোখে মুখে দুষ্টুমি। সুপ্রিয়র এহেন কথায় বিউটির কান দিয়ে গরম ধোঁয়া বের হলো। পরক্ষণে সুপ্রিয়কে চমকে দিতে নিকাব খুলে মুখটা বের করলো। সুপ্রিয় লক্ষ্য করলো ও নিকাব ওঠানোর ব্যাপারটা। গাড়ি চালানোয় মনোযোগী হয়ে বলল, কি হলো, গরম লাগছে? নিকাব খুললি যে, খারাপ লাগছে? পানি খাবি? বিউটি ভ্রুকুটি করে তাকালো সুপ্রিয়র দিকে, চোখ সরু করে বলল, নাটক করো না তো। সুপ্রিয় ভ্রু কুঁচকে বলে, কিসের নাটক করলাম? তুই কি রেগে যাচ্ছিস নাকি? না। বিউটি নিকাবে মুখ ঢাকতে ঢাকতে বলল, কথা শুনে তো মনে হলো রেগে গেছিস। দেখ, আমি মানুষটা নিতান্তই বোরিং। আমার মধ্যে কোনো ফ্যান্টাসি কাজ করে না, তেমন রোমান্টিসিজমও আমার মাঝে নেই। মাঝে মধ্যে এমন হয় আমি নিজেই নিজের উপর বিরক্ত হয়ে যাই। তোর বিরক্তি আসাটা অস্বাভাবিক কিছু নয়। মোটেও আমি বিরক্ত নই। তাহলে মুখ গোমরা কেন? মোটেই আমি বিরক্ত নই। এত কিছু খেয়াল করো আর এটা খেয়াল করোনি কেন? কি হয়েছে বলবি? আসলে বিউটি নিকাব সরিয়েছিল অল্প একটু সাজানোর জন্য। বহুদিন পর নিজেকে সাজাতে ইচ্ছে হয়েছিল ওর। ও সুপ্রিয়র জন্য প্রথমবারের মতো লিপস্টিক পরেছে, অথচ সুপ্রিয় একবার নোটিশ করেনি। বিউটি চুপচাপ বসে রইল। প্রয়োজন ব্যতীত আর একটি বাক্য খরচ করল না ও। শহরের বড় শপিং মলে পৌঁছলে সুপ্রিয় গাড়ি পার্ক করে দুজন একসঙ্গে হাত ধরে শপিং করতে শুরু করলো। বিউটি যত্ন নিয়ে শাড়ি দেখছে, সুপ্রিয় তার পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমি কিছু কিনবো না। সুপ্রিয়কে জিজ্ঞেস করলো বিউটি। তোর যা যা প্রয়োজন কিনে ফেল। সুপ্রিয় বারণ করলেও বিউটি জোরপূর্বক একটা সুন্দর পাঞ্জাবি কিনে ফেললো। সাদা পাঞ্জাবিতে সুতার কাজ, কি নিখুঁত সে কাজ। বিউটির পাঞ্জাবিটা এত মনে ধরেছে যে সঙ্গে সঙ্গে সুপ্রিয়কে ট্রায়াল দিতে পাঠালো। সুপ্রিয় ওর সঙ্গে না পেরে উঠে বাধ্য হয়ে পাঞ্জাবিটা পরে এলো। বিউটি আবারও মুগ্ধ হলো। পাঞ্জাবির মসৃণ কাপড়, তার সূক্ষ্ম কারুকাজ তার গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। গলায় ছোট্ট বোতামগুলো এমন নিখুঁতভাবে তার দেহের সঙ্গে মিশে গেছে। হাতের প্রান্তে সূক্ষ্ম ধরনের এমব্রয়ডারির কাজ করা, যা একদিকে সাদামাটা আবার অন্যদিকে অভিজাততার প্রকাশ। সাদা পাঞ্জাবিতে এক ধরনের স্নিগ্ধতা ফুটে উঠেছে মানুষটার মুখে। পাঞ্জাবি ফিটিং ছিল এত নিখুঁত যে তার প্রশস্ত কাঁধ ও লম্বা শরীর যেন আরো দৃঢ় হয়ে ফুটে উঠেছে। পাঞ্জাবির বুকে হালকা করে ফোলা এক পকেটে রাখা ছিল একটা সাদা রুমাল। সুপ্রিয় যখন তার দিকে এগিয়ে আসে তখন মনে হলো যেন চাঁদের আলো জমে একজন মানুষ হয়ে তার সামনে দাঁড়িয়েছে। তার পায়ের মাপা চলাফেরা, ঠোঁটের কোণে মৃদু হাসি,
তার চোখের চাহনিতে এমন এক ধরনের আভিজাত্য, বিউটি তাকে দেখে মুহূর্তের মধ্যে থমকে গেল। এক মুহূর্তের জন্য ওর মনে হলো সাদা রংটি যেন এই মানুষটার জন্যই তৈরি। শপিং করতে করতে হঠাৎ বিউটির চোখ পড়ে গেল নুহাস আর মারিয়ামের দিকে। ওরা দুজনও এখানে এসেছে কেনাকাটা করতে। সুপ্রিয় নুহাসকে দেখে হাত নেড়ে কাছে এলো। সুপ্রিয় প্রশ্ন করলো, আরে নুহাস, তুই এখানে? ওই ফকিন্নেকে শপিং করাতে এনেছি। সঙ্গে সঙ্গে মারিয়াম ধাম করে লাগালো নুহাসের পিঠে। ওরা সব সময় খুনসুটি করতে থাকে। নুহাস মারিয়ামের চাইতে গুনে গুনে 10 বছরের বড়, অথচ দুজনের মধ্যে সব সময় এমন একে অপরের সঙ্গে লেগে আছে। মারিয়াম বলল, ফকিরের বোন তো ফকিরনেই হবে, তাই না? চুপ থাক খয়রাতি। ভাইয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একবার ফকিরনি বললে আমি কিন্তু পুরো শপিংটাই তুলে নেব। তখন দেখবো কে পথের ফকির হয়। মাফ চাই বোন, এমনি তুই আমার পকেট ফাঁকা করেছিস। বিউটি দু ভাই বোনের ঝগড়া দেখে মিটিমিটি হাসে। ওর ভাইয়ের সঙ্গেও তো এভাবে কত খুনসুটি করত। ভাইটার চাকরির পর সেসব সোনালী দিনগুলো শুধুই অতীত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। কি ভাবছেন ভাবি, ওই হারালেন? কিছু না ভাইয়া, আসলে আপনাদের দেখে আমার ভাইয়ার কথা মনে পড়লো। মারিয়াম বিউটির দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, তবে ভাইয়ার থেকে শুনেছি আপনার কথা অনেক। আজ তবে জমিয়ে আড্ডা দেওয়া যাক, সাথে সম্পর্কটাও জোরালো হবে। বিউটি হেসে বলল। বিনিময়ে মারিয়ামও হাসলো। প্রথম দিকে মারিয়াম বিউটিকে অপছন্দ করলেও নুহাসের কাছ থেকে ওর জীবন বৃত্তান্ত শোনার পর ওর ভীষণ খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকেই আজ ভালো করে কথা বলছে। সবাই মিলে শপিং শেষ করে কাছের একটি রেস্টুরেন্টে গেল। সেখানে টেবিলের পাশে বসে গল্প করতে করতে খাবার অর্ডার করলো। পরিবেশ ছিল আরামদায়ক। রেস্টুরেন্টে হালকা জ্যাজ মিউজিক বাজছিল। একটু পরে রেস্টুরেন্টের প্রবেশ পথে দেখা গেল মিনহাসকে। তার পরনে একটি স্লেটি রঙের শুট, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। প্রতিটি পদক্ষেপে তার মারাত্মক রকমের আকর্ষণীয় লাগছিল। এমন সুদর্শন পুরুষকে দেখলে কোনো মেয়েই প্রথমবার তাকিয়ে চোখ ফেরাতে পারবে না। খাবার মুখে দেওয়ার সময় মারিয়ামেরও চোখ ঠিক ওখানেই আটকালো। মিনাজও তাকে দেখেছে। তার পাশে বসা বিউটির দিকেও চোখ পড়ল তার। থেমে গেল পা, থমকে গেল সবকিছুই। তার চোখে যেন হতাশার ছায়া। সে বেরিয়ে আসার আগে মারিয়াম মিনহাসকে ডাকলো। আরে স্যার, কোথায় যাচ্ছেন? আসুন না। সবাই তাকালো সেদিকে। সুপ্রিয়র মুখটা অজান্তেই গম্ভীর হয়ে গেল। ওর কেন জানি মিনহাসকে সহ্য হয় না, হওয়ার কথাও না। যতই হোক এই লোকটার সঙ্গে তো বিয়ে হওয়ার কথা ছিল বিউটির। আচ্ছা, বিউটি কি মিনাজের উপর দুর্বল? মিনাজের মতো সুদর্শন একজন যুবকের সঙ্গে একদিন থাকলেও মুগ্ধতা ছেয়ে যাবে, প্রেমেও পড়বে নিশ্চিতভাবে। জেলাস হয়ে সুপ্রিয় উঠতে নিলে নিচ থেকে বিউটি তার হাত চেপে ধরল। মারিয়ামের ডাক শুনে চেয়েও ওদের উপেক্ষা করে বাইরে যেতে পারল না মিনহাস। এগিয়ে এসে ওদের টেবিলেই একটা চেয়ারে বসে পড়ল। নুহাস প্রশ্ন করল, স্যার আপনি এখানে? এমনি এসেছিলাম। মিনমিন করে জবাব দিল। ভুলে তাকালো না বিউটি আর সুপ্রিয়র দিকে। মারিয়াম মিনহাজের অস্বস্তি টের পেল। সে বলল, স্যার আপনি কি খাবেন বলুন, অর্ডার দিয়ে দিচ্ছি। আপনার প্রিয় খাবার কি স্যার? বলুন, সেটাই অর্ডার করে দিচ্ছি। খাবো না? জি স্যার। আমি কিছু খেতে আসিনি, একটা ক্লায়েন্ট আসবে, তার সঙ্গে দেখা করতে এখানে আসা। তারপর বিউটির দিকে এক পলক তাকালো শুধালো, ভালো আছেন আরনাজ? মিনহাজের এই প্রশ্ন করার ব্যাপারটা সুপ্রিয়র সহ্য হচ্ছে না কোনোভাবেই। বিউটি শুষ্ক ঢোক গিলে বলল। মিনহাজ কোনো রকমে মাথা নাড়ল। মারিয়াম ওদের অল্প আলাপ লক্ষ্য করল। নুহাস গলধকরণ করার ব্যস্ত। খেতে খেতে বলল, ছুটিটা ভালোভাবে কাটাতে চেয়েছিলাম বুঝলেন বস, কিন্তু এমন বিছুটি পাতার মতো একটা বোন থাকলে জীবনে শান্তি নামক জিনিসটা কি, সেটা ভুলে যাওয়া ছাড়া উপায় আছে? ভাইয়া সবসময় পচাবি না তো, আমি কিন্তু এখন আর ছোট নেই। মিনহাজ নুহাসের কথা শুনেও নিশ্চুপ রইল। ওর এখানে একদমই ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ লাগছে ওর। মারিয়াম বুঝতে পারল মিনহাজের হয়তো কোনো সমস্যা হচ্ছে। প্রশ্ন করল, স্যার কোনো সমস্যা হচ্ছে? পানি খাবেন? ঢেলে দেই গ্লাসে। আপনি কি একটু চুপ থাকতে পারেন না? বিউটি ওদের মধ্যকার কথা বলা লক্ষ্য করল।
মারিয়ামের হাবে ভাবে বুঝলো ও বোধহয় মিনহাজের প্রতি দুর্বল। মনে মনে অল্প খুশিও হলো এটা ভেবে যে মিনহাজ যদি কোনোভাবে মারিয়ামের সঙ্গে ঘর বাঁধে ব্যাপারটা মন্দ হবে না। মিনহাজ বেশি বসলো না, টুকটাক কথা বলে উঠে চলে গেল বাইরে। নুহাস হাত ধুতে চলে গেল, পিছু পিছু সুপ্রিয় ওয়াশরুমে যাবে বলে উঠল। রইল মারিয়াম আর বিউটি। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। হঠাৎই প্রশ্নে বিউটি কিঞ্চিত অবাক হয়ে তাকালো মারিয়ামের দিকে। মারিয়াম শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আমার মনে হয় আমি মিনহাজ স্যারকে পছন্দ করি না, মানে ব্যাপারটা শুধু পছন্দ আটকে নেই। ভালোবাসো তাকে, তাই তো? বিউটি অধর চৌড়া হলো ও হাসে। ভেতর থেকে আলাদা একটা প্রশান্তি কাজ করছে ওর। মারিয়াম ইতস্তত করে বলল। কিন্তু তিনি... মারিয়াম থেমে গেল। কিন্তু তিনি কি? বিউটি সজাগ হয়ে বলল, তিনি আপনাকে পছন্দ করেন, তাই না? মারিয়াম বিষণ্ণভাবে বলল। বিউটি বিস্ময়ে থেমে গেল, তারপর বলল, তুমি যা ভাবছো তা ঠিক নয়। মিনহাস হয়তো একসময় আমাকে পছন্দ করতো, কিংবা হয়তো এখনো করে, কিন্তু আমি তার অনুভূতি থাকলেও আমি শুরু থেকে কখনোই তার প্রতি আলাদা টান অনুভব করিনি। এখন আমি বিবাহিত, আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি। মিনহাস ভীষণ ভালো মানুষ। তুমি যদি তাকে ভালোবাসো তবে তার সঙ্গে খোলামেলা কথা বলো, তুমি সুখী হবে। মারিয়াম বিউটির হাত চেপে ধরল হুট করে। বিউটি একটু ভরকালো। মারিয়াম বলল, ভাবি, আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। কি সাহায্য? আমার বিশ্বাস, মিনহাজ স্যারকে যদি আপনি বলেন, তিনি কখনোই আপনার কথা ফেলবেন না। আপনি প্লিজ আমার হয়ে তাকে একটু সবকিছু কনফেস করবেন, প্লিজ। মারিয়াম এমনভাবে ওর হাত ধরে অনুরোধ করছিল যে বিউটি মানা করতে পারল না। ওকে আশ্বাস দিয়ে বলল, আমি বলবো তোমার ব্যাপারটা, কথা দিচ্ছি। বিউটির কথা শুনে খানিকটা ভরসা পেল, কিন্তু মিনহাজের মন জয় করার পথ যে সহজ নয় সেটা সে জানে। মানুষটার মন পাবে তো সে, ওকে কি কোনোদিন ভালোবাসবে? মারিয়াম আর মিনহাজ মুখোমুখি বসে আছে। চারপাশে যেন নিস্তব্ধতার একটা আবরণ পড়েছে। মারিয়ামের বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছে যে ওর মনে হলো সেটি বুঝি সারা রেস্টুরেন্টে ছড়িয়ে পড়বে। মিনহাজ চুপচাপ, তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখে একরাশ বিষণ্ণতা। মারিয়াম অস্বস্তি বোধ হচ্ছে। ভেতরে ভেতরে ভয়ে শ্বাস আটকে আসে। ও কিছুটা আঁচ করতে পারছে মিনহাজ কেন তাকে ডেকেছে। মিনহাজের মতো মানুষ যে ওকে শুধু শুধু ডাকবে না তা সে জানে বই কি। নিজের অস্বস্তিকে দূরে ঠেলে শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো। আলতো আশ্লেষ ভরা কণ্ঠে শুধালো, চুপ করে আছেন যে? স্যার, আমি... আপনি আর্নাসকে টুপ হিসাবে ব্যবহার করছেন কোন সাহসে? মিনহাজের বজ্র কণ্ঠে খানিক কেঁপে উঠল মারিয়াম, যেন মাথায় বজ্রপাত হলো। সে মিনহাজের কথার অর্থ মনে মনে যাচাই করার চেষ্টা করলো, কিন্তু তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা নেমে এলো। আত্মা কেঁপে উঠল মারিয়ামের। সে টোপ হিসেবে ব্যবহার করেছে বিউটিকে। হ্যাঁ, সে একটু বলেছিল তার হয়ে যেন একটু কথা বলে। তার মানে তো এটা নয় যে একজন মানুষকে সে টোপ হিসেবে ব্যবহার করবে। মিনহাজ গম গম আওয়াজে আবারও বলল, আপনার কি মনে হয় আমার দুর্বলতাকে ব্যবহার করে আমাকে পেয়ে যাবেন? মিনহাসকে কি সস্তা লাগে এতটাই? আপনার কি মনে হয় আমি আপনার রোজ রোজ আমার অফিসে গিয়ে মারা ব্যাপারটা ধরতে পারিনি? শুনুন, আমি একজন মানুষের চোখ দেখেই মাইন্ড রিড করতে পারি। সেখানে আপনি তো প্রায় ইনুয়ে, আমি সেদিকে যাচ্ছি না। কিছু ধ্রুব সত্যি আপনাকে জানানো জরুরি। আপনি হয়তো ভাবেন আমার জীবনটা খুব সহজ, চাকচিক্যময়, কিন্তু ভেতরের খবরটা কেউই জানে না। ভেতরটা আমার গুটমুটে অন্ধকারে চেয়ে আছে। তাই আমি নিজেকে শাস্তি দিতেই সিদ্ধান্ত নিয়েছি, জীবনে কখনোই বিয়ে করব না, আজীবন অবিবাহিত হয়েই কাটিয়ে দেব। মারিয়াম বাকরুদ্ধ। মিনহাজের প্রতিটি শব্দ যেন তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার গলার স্বর আরো চাপা হয়ে গেল, সঙ্গে ভিতরে বয়ে চলে এক তুমুল ঝড়। কোন রকমে উচ্চারণ করে, কিসের জন্য এই শাস্তি? কি করেছেন আপনি? যে কথাটা মিনহাজ কাউকে কখনোই বলেনি, আজ সে কথাটা তাকে বলতে হবে। মারিয়ামের ভেতরটা তোলপাড় শুরু হয়েছে। মিনহাজের গভীর চোখের দিকে তাকালো সে। তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। মিনহাজ কথা বলতে শুরু করলো, যেন তার ভেতরে সমস্ত ভার লাঘব করতে চায়। একটা লম্বা শ্বাস টেনে বলল, আজ আর্নাজের যে অবস্থা, সেটা সম্পূর্ণ আমার জন্য।
বিস্ফোরণ হলো কি মারিয়ামের হৃদয় চমকে উঠে সে অজানা কারণে শরীর কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি যাতা বলছেন আপনি? এটা হতে পারে না। এটাই সত্যি। আমার ইচ্ছে ছিল অনেক বড় সায়েন্টিস্ট হব। আমি সবার ভালো করব, আমার জন্য সবার ভালো হবে, সবাই আমাকে ভালোবাসবে। দেশের উন্নতি করার অদম্য উচ্ছ্বাস মনোবল নিয়ে আমি দিনরাত এক করে স্ট্রাগল করেছি। কিন্তু সেই দিনের করা অনিচ্ছাকৃত একটা ভুলে একটা মেয়ের জীবন ধুলোয় লুটালো। আমি জীবনে কখনোই সেজন্য নিজেকে ক্ষমা করিনি। আমার জীবনের প্যাশন ছিল সায়েন্টিস্ট হওয়া, আর সেটাকে আমি আমার জীবনের জায়গা দিইনি। অপরাধ বোধে দগ্ধ হয়েছিলাম। সেদিন ল্যাবে দুর্ঘটনা ঘটার পর ভয়ে ভিড়ের মধ্যে আমি হারিয়ে যাই। তারপর আমি নিজেকে রুমবন্দি করে ফেলি। আমার কারণে তার ধ্বংস, তার জীবনটাকে নরকে পরিণত হয়েছে। আমার অপরাধ। আমি কখনো নিজেকে ক্ষমা করিনি, আর কখনোই ল্যাবে যাইনি। আমি দেখেছিলাম আমার সামনে একটা মেয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল। গণবিদ্যারণীর চিৎকার আমার হৃদয়ে আজও বাড়ি খায়। আমি সহ্য করতে পারি না ল্যাবের একটা দুর্ঘটনা। একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল, তার চিৎকার, তার যন্ত্রণা আমি আজও ভুলতে পারি না। সদ্য কলেজে ভর্তি হওয়া মেয়ে, তাই হয়তো আমাদের ডিপার্টমেন্টে ঘুরতে এসেছিল। তাছাড়া সে নিজেও সায়েন্সের স্টুডেন্ট, তাই জানি না একজ্যাক্টলি কেন সে ওখানে গিয়েছিল। আমি 1 বছর ট্রমাটাইজ ছিলাম। পরবর্তীতে অনেক কষ্ট করে সিদ্ধান্ত নেই মেয়েটাকে খুঁজে বের করে বিয়ে করব। ওর সঙ্গে যা হয়েছে তা কেবলই আমার জন্য। আমি জানি একটা এসিড দগ্ধ মেয়ের উপর কি রকম ঝড় বয়ে যায়, কত কিছু সহ্য করতে হয় তা আমি জানি। আমি প্রায় বছর খানেক পর আমার ইউনিভার্সিটিতে যাই। সেখানে গিয়ে আনাজের সকল তথ্য পাই। যেহেতু সে ওখানকার স্টুডেন্ট ছিল, তাই তাকে খুঁজে বের করতে আমার অসুবিধা হয়নি। জানতে পারি 1 বছর সে পড়েনি। 1 বছর পর আনাজ আবার পড়াশোনা করেছে। 1 বছর ওই মেয়েটা নিজের সঙ্গে লড়েছে, সমাজের সঙ্গে লড়েছে। অনেক স্ট্রং মেয়েটা। তাকে আমি কখনোই করুণা করে বিয়ে করতে চাইনি। চেয়েছিলাম তাকে ভালোবেসে মনে রানী করে রাখতে, কিন্তু মেয়েটাকে আমার হতে দিল না। বাধা হলো স্বয়ং আমার জন্মদাত্রী মা। আমি প্রায় পাগল হয়ে যাই। এরপর অনেক ভেঙে পড়ি। তারপর আপনাদের গ্রামে যাই। ওখানে যাওয়াটা আমার অনিচ্ছায়। সেখানেও শান্তি পেলাম না। শুনলাম আরনাজের বিয়ে হয়ে গেছে। সহ্য হলো না আমার। মিনি হার্ট অ্যাটাক হলো। দেখুন, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, বোধহয় ভালোবাসা অবধি এগিয়েছেন, কিন্তু সত্যি আমার আর সম্ভব নয় এগোনো। ক্ষমা করবেন। একশ্বাসে এলোমেলো ভাবে কথাগুলো বলে উঠে দাঁড়ালো মিনহাস। মারিয়াম চোখ মুছল, পেছন থেকে বলল, আপনি তাকে ভালোবেসে নয়, আপনি অপরাধ বোধে বিদ্ধ হয়ে তাকে জীবনসঙ্গী করতে চেয়েছিলেন। কারণ একটাই, আপনার জন্য একটা মেয়ের জীবন ধূলিসাৎ হয়ে গেছিল। আর সেই অপরাধ বোধ থেকে প্রায়শ্চিত্ত করতেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন। মূলত এটাকে ভালোবাসা বলে না। নিজের ভেতরে অপরাধ বোধ যেন একটু লাঘব হয়, সেজন্য আপনি বিউটি ভাবিকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রতি রাতে যে নির্ঘুম রাত্রি যাপন করতেন, হতো এখনো করেন, প্রতি রাতে অশান্ত অস্থির হয়ে যান। সেই অস্থিরতা কমিয়ে একটু শান্তি পেতে আপনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন। শুধুমাত্র আপনার ভেতরে শান্তির জন্য, নিজের আর্থিক শান্তির কথা ভেবেই আপনি এসেছিলেন। আই এম রাইট মিস্টার মিনহাস? এটা কে? আপনি কি বলবেন? স্বার্থপরতা নয় কি? মিনহাস থমকে দাঁড়ালো। কি বলছে এই মেয়েটা? মাথা ঠিক আছে? ক্রোধ হলো ওর। মিনহাজের জল শক্ত হয়ে গেল, চোখে আগুনের মতো জ্বলে উঠল। মারিয়ামের মুখোমুখি হয়ে দাঁড়ালো, ক্রোধ সংবরণ করে বলল, নো, আপনি ভুল। আপনি শুধু একদিক শুনেছেন, অন্যদিক অজানা আপনার। তার সঙ্গে আমার পুরো 3 বছরের বন্ধুত্ব ছিল। প্রথমে আমি তাকে নিজের অপরাধবোধ কমাতে বিয়ে করতে চাইলেও তার সরলতা, তার পবিত্রতা, শুদ্ধতা, তার প্রতি সম্মান, এই সবকিছুই তার দিকে টানছিল। আমি না চাইতেও মেয়েটাকে ভালোবেসে ফেলি। অনেক কষ্টে আমি তার বিশ্বাস অর্জন করি। তাকে খুশি করার প্রয়াস চালাতাম প্রতিনিয়ত। সেও আমার আবদারে বন্ধুত্বের খাতিরে এটা সেটা রান্না করে আনতো। আমি মুগ্ধ হতাম তার রান্না খেয়ে। তার প্রত্যেক কাজে আমি মুগ্ধ হতাম। ভেতরে ভেতরে আমি ঠিকই পড়তাম,
তাকে আমি ভয়াবহ রকমের সত্যিটা বলতে পারিনি কখনোই। পাশে যদি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দেয়, সে এক ভয়ঙ্কর রকমের ভালোবাসা তার প্রতি, আপনি ধারণা করতে পারবেন না। আর আরনাজের প্রতি আমার অনুভূতিটা ঠিক কি রকম সেটা আপনাকে বোঝাতেও চাই না। আমি জানি আমি কি অনুভব করি আরনাজের জন্য। মারিয়াম নিজের চোখ মুছে নিঃশব্দে রোধ হয়ে আসা কণ্ঠে বলল, আপনার ভালোবাসা হয়তো সঠিক, কিন্তু সেটা আমার জন্য নয়। ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। নিজের জায়গায় আপনিই ঠিক, আর আমার অনুভূতির জায়গায় আমি ঠিক, যেও নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে পারছি না। দেখুন, বিউটি ভাবে ভালো আছে। সুপ্রিয় ভাই তাকে ভালো রেখেছেন। সেদিনের যে ভুলের জন্য নিজেকে এত বড় শাস্তি দিতে চাইছেন, তা কেবলই ছেলে মানুষই লাগছে। কারণটা, কাজটা আপনি ইচ্ছাকৃত করেননি, কেবলই একটা দুর্ঘটনা যার শাস্তি আপনি পেয়েছেন। নিজের বিজ্ঞানী হওয়ার স্বপ্নটা জলাঞ্জলি দিয়েছেন। এটাই কি যথেষ্ট নয়? দেখুন, কপালে যা দুর্ভোগ লেখা থাকে তা কেউ খণ্ডাতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। সেদিন আপনার হাত থেকে অ্যাসিড না পড়লে হয়তো অন্য কোনোভাবে তার সঙ্গে এই ঘটনা ঘটতো। যাই হোক, আমি কখনোই বিউটি ভাবির জায়গা নেব না। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনার মন গহীনে একটু জায়গা পেলেই আমি থেকে যাব, আজীবন থেকে যাব। আপনাকে আজীবন বেঁধে রাখার জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। মিনহাস তার কথায় কিছু বলতে পারল না। মুখ ফিরিয়ে রেস্টুরেন্টের দরজা খুলে বাইরে চলে গেল। মনের ভিতরে কোথাও যেন একটা বন্ধ দরজার শব্দ শুনতে পেল। মারিয়াম ঠায় দাঁড়িয়ে রইল। মিনহাস গাড়িতে বসে দু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো। একবার আরনাজের মুখোমুখি হওয়া জরুরি। সে এতদিনের আড়াল করা সত্যিটা জানাবে তাকে। এতে যা হওয়ার হবে। বিউটির শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এক বিন্দু শক্তিও যেন অবশিষ্ট নেই। সুপ্রিয় এখনো অফিস থেকে ফেরেনি। নিজের দুর্বল শরীরটা আর টেনে তুলতে পারল না। পেট ব্যথা, শরীরে অসহ্য ব্যথা আর জ্বরে কাহিল হয়ে বিছানায় পড়ে আছে। মহিমা বেগম উপরের ঘরে আসেননি। সন্ধ্যা হতে চলেছে, কিন্তু বিউটি আজ রান্নাঘরে যায়নি। এটা দেখে তার সন্দেহ হলো। যদিও তিনি মন থেকে এখনো বিউটিকে পুরোপুরি আপন করতে পারেনি, তবুও রোজ সন্ধ্যায় বিউটির বানানো চায়ের অভ্যস্ততা তাকে পেয়ে বসেছে। ধীর পায়ে উপরে উঠলেন তিনি। সন্ধ্যা নেমে আসে ধরিত্রীতে। এই সময় মোজাম্মেল আহমেদ পাড়ার দোকানে আড্ডা দেন। মহিমা বেগম সুপ্রিয়র ঘরে ঢুকলেন। দেখলেন বিউটি কাঁথা মুড়ি দিয়ে কাচুমাচু হয়ে শুয়ে আছে। এক মুহূর্তের জন্য মনের ক্ষোভ দূর ঠেলে দিয়ে তিনি এগিয়ে গেলেন। বিউটির গায়ে হাত দিতে ছিটকে সরে গেলেন। এ কি, মেয়েটার শরীর তো পুড়ে যাচ্ছে। তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। আলতো করে বিউটিকে ধাক্কা দিয়ে ডাকলেন, বিউটি, হে বিউটি, এত শরীর খারাপ জানালি না কেন? তোরা কবে মানুষ হবি? হ্যাঁ, বিউটির গোঙানির শব্দ শোনা গেল। সে অল্প পিট করে চোখ খোলার চেষ্টা চালায়, কিন্তু শরীর যেন সাড়া দিচ্ছে না। মাথা দপদপ করছে। চোখ খুললেই মনে হচ্ছে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। প্রচন্ড জ্বলছে তার শরীর। দিশেহারা হয়ে মহিমা বেগম ছেলেকে ফোন করলেন। সুপ্রিয় কল ধরতেই বিচলিত কণ্ঠে তিনি বললেন, বাবা সুপ্রিয়, জলদি বাড়ি আয়, দেখ না বিউটি। সুপ্রিয় অস্থির হয়ে গেল। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? বিউটির ফোনে ফোন দিয়েছিলাম, তুললো না। মেয়েটা কি সবসময় এমন বেখেয়ালি আচরণ করবে? হু হু করে কেঁদে ফেললেন মহিমা বেগম। সুপ্রিয় আরো অস্থির হয়ে পড়ল। দ্রুত বলল, আমি চলে এসেছি মা, কাঁদছো কেন? বলো তো কি হয়েছে? মহিমা বেগম শুধু বললেন। আয় তুই। তিনি তাকালেন জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া বিউটির দিকে। খানিক পর বিউটি হঠাৎ হড়বড়িয়ে বমি করে ফেলল। গলায় গড়গড় শব্দ হলো। মহিমা বেগম সবকিছু ভুলে ছুটে গেলেন বিউটির কাছে। পানি এনে খাইয়ে দিলেন। ততক্ষণে সুপ্রিয় চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকলো। চোখের সামনে প্রিয় মানুষটার এই অবস্থাটা যেন সহ্য হলো না। রীতিমতো দৌড়ে এসে বলল, কি হয়েছে ওর মা? দেখ না বাবা, মেয়েটা জ্বরে পুড়ে যাচ্ছে। একবারও আমাকে বলেনি। আমাকে কি ওর মানুষ মনে হয় না? ছুটে গেল বিউটির কাছে সুপ্রিয় পাগলের মতো। প্রিয় মানুষটির গা স্পর্শ করল। ওর মনে হলো ওর হাতে আগুন ধরে গেল। ভরসার হাত পেতেই অজান্তেই ওর হাত আঁকড়ে ধরল বুকের সঙ্গে। সুপ্রিয়র দু চোখ টলমল করে উঠল।
ওর কেন সহ্য করতে কষ্ট হচ্ছে? শুধু মনে হচ্ছে মেয়েটার সব কষ্ট তার হয়ে যাক, একটুও কষ্ট না পাক মেয়েটা। মহিমা বেগম কেন যেন বেরিয়ে গেলেন রুম থেকে। যাওয়ার আগে বললেন, আমি ডাক্তারকে কল করে আসতে বলবো? কিছু বলে না সুপ্রিয়। মা যেতেই অসুস্থ বিউটিকে পরম যত্নে আঁকড়ে ধরে নিজের বক্ষে অনেকক্ষণ ধরে থাকে, সেভাবেই ছাড়ে না। বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, তোর কিছু হবে না বিউটি, আমি আছি তো, কিছু হবে না, কিচ্ছু না। কি সুপ্রিয় দুপুর থেকে টের পাচ্ছিল বিউটির শরীর ভালো নেই। কথা শুনেই সে বুঝেছিল। তারপরে সন্ধ্যায় আবার কল ধরেনি তার। বিউটি পিরিয়ডে সব সময় এমন কাহিল হয়ে পড়ে, এই কথাটা সুপ্রিয় একবার না চাইতেও জেনে ফেলেছিল। শরীর ম্যাচ ম্যাচ করে, পেটের ব্যথায় কুঁকড়ে থাকে, আর সঙ্গে জ্বরও আসে। তবু বিউটি মুখ ফুটে কিছু বলে না। সুপ্রিয় জানে মেয়েটা ভীষণ জেদি, মুখে হাসি রেখে সবকিছু গায়ে মেখে নিতে চায়, কিন্তু আজ আর সে চুপ থাকতে পারল না। বিউটির গা পুড়ে যাচ্ছে, তাপ এতটাই যে হাত দিলেই বোঝা যায়। তখন সবে ক্লাস 9-এ পড়ে বিউটি। স্কুল থেকে খুব কষ্ট করে বাড়ি ফিরেছিল মেয়েটা। সুপ্রিয়র তখন পুরো দমে বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে। স্কলারশিপে বাইরে যাওয়ার স্বপ্নটা মস্তিষ্কে তখন প্রবলভাবে গেঁথে গিয়েছিল। কতগুলো বই কিনে বাড়ির দিকে আসছিল সে। তখনই খেয়াল করে রাস্তায় পেট চেপে ধরে কুকড়ে বসে আছে একটা মেয়ে। কালো নিকাবের আড়লে মুখ ঢাকা থাকলেও শুধুমাত্র চোখ দেখেও চিনে ফেলেছিল সুপ্রিয় তাকে। তবুও সন্দেহ ছিল যে ওর পরিচিত কেউ কিনা। সন্দেহ কাটাতে ছুটে এসে জিজ্ঞেস করেছিল, কি রে বিউটি না? সদ্য বালিকা মেয়েটি চমকে উঠে চোখ পিটপিট করে তাকায়। সে কোন রকমে বলে, হ্যাঁ, তুমি এখানে? আগে বল তুই এখানে কেন বসে আছিস সেভাবে, কোনো সমস্যা? বিউটি আমতা আমতা করছিল, খানিকটা লজ্জায় খানিকটা সংকোচে। ব্যথায় জর্জরিত মেয়েটা সেদিন মুখে কিছু না বললেও কিভাবে যেন ওর সলজ্জিত চোখ দেখে সুপ্রিয় টের পেয়েছিল। দ্রুত ফার্মেসি গিয়ে প্রয়োজনীয় সবকিছু নিয়ে এসে বিউটিকে দিয়েছিল। লজ্জায় মেয়েটা কেমন কুঁকড়ে গিয়েছিল, যেন সুপ্রিয় বুঝে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছে। অকারণে রেগেও গিয়েছিল মেয়েটা। কেন রেগে গিয়েছিল সুপ্রিয় বুঝতে পারেনি। বড় ভাইয়ের সামনে এমন পরিস্থিতিতে পড়ে যেন সে মাটির সঙ্গে মিশে গিয়েছিল লজ্জায়। তখনও কি সুপ্রিয় জানতো এই মেয়েটাই ওর অর্ধাঙ্গিনী হবে? কিছুদিন আগেও তো সেই মেয়েটাকে বোনের নজরে দেখেছে, অথচ ভাগ্যের কি এক খেলা, সেই মেয়েটাকে এখন বউ ব্যতীত অন্য কিছু ভাবতেও শরীর ঘিন ঘিন করে সুপ্রিয়র। অন্য কেউ চোখ তুলে দেখলেও শরীরে জ্বালা সৃষ্টি হয়, মনে হয় তৎক্ষণাৎ খুন করে ফেলবে সে ওই লোকটাকে। ধ্যান ভাঙে সুপ্রিয়র। বিউটির মাথায় জলপট্টি দিতে দিতে সুপ্রিয়র মনটা কেমন অস্থির হয়ে উঠল। এই ছোট্ট শরীরটা কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে। সে এক মুহূর্ত বিউটির পাশ থেকে সরল না। ওর মাথার পাশে বসে থেকে মৃদু মৃদু হাত বোলাচ্ছে। কখনো বিউটির কপালের ভাঁজ দেখে বলছে, আর ব্যথা সহ্য করতে হবে না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। এমন সময় দরজার আওয়াজ হলো। ডক্টর এসেছে। সবকিছু দেখে জ্বর মেপে ওষুধের ব্যবস্থা করলেন। 103 ডিগ্রি জ্বর শরীরে। ডক্টর চলে যেতে সুপ্রিয় আবার বিউটির শিউরে বসলো। রাত তখন 10টা। জ্বর কিছুটা কমে এসেছে। সুপ্রিয় আসার সময় বাজার থেকে চকলেট, গরম পানির ব্যাগ আর প্যাড এনেছিল। বিউটিকে কাঁধে ধরে ওঠালো। নিস্তেজ মেয়েটা ওর কাঁধে মাথা রেখে হাত আঁকড়ে ধরলো। সুপ্রিয় চকলেট বের করে বিউটির হাতে দিয়ে বলল, চকলেট খা, ভাত তো খেলি না, ওষুধ খেতে হবে তো, তোর প্রিয় চকলেট এনেছি, জানি এ সময় তুই এসব খেতে পছন্দ করিস। বিউটি ম্লান হাসি দিয়ে বলল, তুমি বুঝলে কি করে আমার ওটার জন্য এমন অবস্থা হয়েছে? সুপ্রিয় ঠোঁট কামড়ে হাসলো, হেয়ালি করে বলল, ওটা কোনটা? আমার মনের সব কথা না বলতেই বুঝে ফেলো, কিভাবে বলো তো? তা তো জানি না, কথা না, ক্র্যাকার্স, চকলেট এসব এরকম সময় মেয়েরা একটু বেশিই পছন্দ করে। বিউটি চকলেট খেতে খেতে জবাব দিল। বিউটি একদম বাচ্চাদের মতো বিহেভিয়ার করছে। ঠোঁটের কোনায় কেমন চকলেট লেগে গেছে। বৃদ্ধা আঙুল দিয়ে ও ঠোঁটের কোণ মুছে দিল সুপ্রিয়। বিউটি সামান্য কেঁপে উঠল, বলল, তোমার হাত ঠান্ডা সুপ্রিয় ভাই। হঠাৎই সুপ্রিয় ভাই ডাকটা শুনে কেন যেন রেগে গেল সে। ওকে ওর বাহু থেকে সরিয়ে শুইয়ে দিল। ভাগ্য ভালো অসুস্থ, না হলে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। অসুস্থ বিউটি অসহায় চোখে তাকালো, মিনমিন করে বলল, কি হলো, রেগে গেলে কেন? সেটা আবার জিজ্ঞেস করছিস? কি হয়েছে বলো না। তুই কি আমায় এখনো মন থেকে মেনে নিতে পারিসনি? চমকে উঠে বিউটি চোখ ছলছল করতে থাকে। শুধলো, হঠাৎ এই কথা? কোন আক্কেলে আমাকে এখনো ভাই ডাকিস?
কাহিনী বুঝতে পেরে শুষ্ক অস্ত্র প্রসারিত হলো বিউটির। হাত দিয়ে ইশারায় কাজে ডাকলো সুপ্রিয়কে। ওর নিষ্পাপ মুখশ্রী দেখে সুপ্রিয় বিউটিকে উপেক্ষা করার মতো স্পর্ধা পেল না। শুধু ও কেন, পৃথিবীর কেউই বোধহয় পারবে না। গুটি গুটি পায়ে ওর কাছে এগিয়ে গেল। বিউটি আঁকড়ে ধরলো ওর ডান হাত, বলল, আর ভাই বলবো না, তাহলে কি ডাকবো বলো দেখি? সুপ্রিয় থমথমে মুখে বলল, কেন আমার নাম নেই? আনইজি লাগে কি? শুধু নাম ধরে ডাকতে। তাহলে ডাকিস না। তাহলে কিভাবে ডাকবো? ওগো, হ্যাঁ গো, শুনছো, ময়নার বাপ, এসব বলে ডাকবি। ফার্দার যদি ভাই সম্বোধন এনেছিস, মুখে টুক করে ধরে ধপাস করে ফেলে দেব নিচে। কি নিষ্ঠুর তুমি! খুব। বিউটি নাক ঘষল ওর বাহুতে, দূরত্ব কমালো আরো কিছুটা। সুপ্রিয় অনুভব করলো বিউটির উত্তপ্ত শরীরের স্পর্শ। রাত গভীর হতে থাকলো। সুপ্রিয় বিউটির পাশে বসে আছে, মাঝে মাঝে মৃদু করে ওর মাথায় হাত রাখছে। দু চোখ ওর বন্ধ। বিউটির ঘুম নেই চোখে। দেখলো সুপ্রিয় খাটের সঙ্গে হেলান দিয়ে আছে, নিবু নিবু করছে তার চোখ। হঠাৎই বিউটি তাকে ডেকে বলল, আমি এই মুহূর্তে বাইরে হাঁটতে যেতে চাই। হক চুকিয়ে গেল সুপ্রিয়। ওর দু চোখ লাল, গোল গোল চোখে অবাক হলো। এই অবস্থায়? তুই কি জানিস এখন কত রাত? ঘুমাসিনি কেন? বিউটি জেদ ধরে বলল, আমি যেতে চাই মানে যেতে চাই, প্লিজ নিয়ে চলো। আমি মাঝে মধ্যে ভাইয়ার সঙ্গে যেতাম বাইরে, এখন তো ভাইয়া নেই, তাই তোমারই নিয়ে যেতে হবে। না গেলে হয় না? তোর হুটহাট এমন ক্রেভিং হয়, আগে বলিসনি তো। এই সময় হয়, কি করব আমি? চলো না প্লিজ। সুপ্রিয় বাধ্য হয়ে অসুস্থ বিউটির কথা মানল। বিউটির জন্য একটা শাল নিয়ে এসে বলল, এবার চল, তবে বেশি হাঁটবো না আমরা। বিউটি চুপি চুপি বাইরে এলো। মেন দরজা বাইরে থেকে আটকালো। বাইরে আসতেই বিউটির শরীর কেঁপে উঠলো ঠান্ডা বাতাসে। শরীরে একটা কুর্তি আর গায়ে শাল জড়ানো। সুপ্রিয় একটা হাফ হাতা কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে আছে। বাইরের রাতটা যেন অন্যরকম, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। চাঁদের আলোয় আলোকিত চারিপাশ, গাছের পাতাগুলো হালকা বাতাসে মৃদু শব্দ তুলছে। আকাশে বড় এক চাঁদ, নক্ষত্র জলজল করছে। সবকিছুই বিউটি উপভোগ করছে। অন্যরকম শিহরণ ছড়িয়ে পড়ল। আলোর সৃষ্টি কতই না নিখুঁত। একটা রিস্কাও নেই, পুরো রাস্তা ফাঁকা। বিউটি হাঁটতে পারছে না, পা টেনে টেনে এগোচ্ছে। সুপ্রিয় সেটা দেখে সহ্য করতে পারল না। কিঞ্চিত রাগ হলো ওর উপর। ওর দিকে এগিয়ে গিয়ে বলল, তুই হাঁটতে পারবি না, কিন্তু হাঁটার বায়না করবি ঠিকই। আমাকে বলতে পারতিস, আমি কোলে নিতাম। বিউটি একটু লজ্জা পেয়ে বলল, তুমি কি সত্যি আমাকে কোলে নিয়ে হাঁটবে? তুই কি ভাবছিস আমি তোকে কোলে নিয়ে হাঁটতে পারবো না? একটু দ্বিধা না করে সুপ্রিয় বিউটিকে কোলে তুলে নিল। বিউটি একটু হতভম্ব হয়ে বলল, তুমি কেমন করে আমাকে এইভাবে, মানে কতক্ষণ হাঁটবে এভাবে? কষ্ট হবে তোমার। যতক্ষণ তো রাতের শহর দেখার স্বাদ না মেটে। তাহলে এক্ষুনি ফিরে চলো, আমি যাব না। সুপ্রিয় শান্ত গলায় বলল, ইস, কোনো কথা নয়। যখন থেকে উপলব্ধি করেছি তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ, তখন থেকেই আমি ঠিক করেছিলাম তোকে কখনো কষ্ট পেতে দেব না। তোর জন্য এটা করাটা আমার জন্য কোনো কষ্ট নয়, এটা সামান্যই। প্রিয় মানুষের ছোট্ট একটা আবদারি যদি পূরণ না করতে পারি, তবে কিসের পুরুষ মানুষ আমি? সে পুরুষ ব্যর্থ যে প্রিয় নারীর শখ পূরণে ব্যর্থ। তোর যা জেদ, কোলে না নিলে তুই হেঁটেই বেহাল হয়ে যেতি, কিন্তু মুখে বলতি না, হাঁটতে পারছিস না। রাতের নীরবতায় সুপ্রিয়র কণ্ঠ ভেসে আসছিল। বিউটি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। এমন যত্ন, এমন ভালোবাসা যেন সে কখনো পায়নি। তার মনে হলো এই মানুষটার কোলে থাকার অনুভূতিটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সেরা অনুভূতি। হঠাৎ বিউটি বলল, তুমি আমায় ভালোবাসো? সুপ্রিয় শান্ত চোখে তাকালো, নিঃসংকোচে অবলীলায় স্বীকার করলো, তুই হয়তো জানিস না, তুই আমার জীবনের প্রথম আর একমাত্র ভালোবাসা। তোর জেদ, তোর হাসি, এমনকি তোর রাগ, সবকিছুই আমার ভালো লাগে। আমি শুধু চাই তুই সারা জীবন এভাবেই আমার পাশে থাক। তোর অস্তিত্বে আমি আমাকে অনুভব করি। তুই নেই মানে সুপ্রিয়র অস্তিত্বও নেই, সে বিলীন হয়ে যাবে। বিউটির চোখ ভিজে উঠল। সুপ্রিয় ওকে ভালোবাসে। কই, লোকটা তো একটুও বুঝতে দেয়নি, নাকি সে নিজেই বুঝতে সক্ষম হয়নি? চোখের পানি লুকিয়ে ফেলল বিউটি। মনোহারী রাতটা যেন আরো গভীর হচ্ছে পাল্লা দিয়ে। সুপ্রিয় বিউটিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা ছোট্ট পার্কে গিয়ে বসলো। পার্কে রাতের আলো আধারে মিলে এক মায়াময় পরিবেশ তৈরি হয়েছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।
আর চারপাশে পাখিরা তাদের শেষ গান গেয়ে যেন রাতকে বিদায় জানাচ্ছে। বিউটি সুপ্রিয়র কোলে মাথা রেখে শুয়ে পড়ল, ফিস ফিস করে বলল, তুমি জানো ছোটবেলায় যখন আমি অসুস্থ হতাম মা আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, কিন্তু এতটা যত্ন যে কেউ আমাকে করতে পারে তা কখনো ভাবিনি। তুমি আমাকে এতটা ভালোবাসো বলনি তো? সুপ্রিয় একটু থেমে গভীর গলায় বলল, ভালোবাসা তো কারণ ছাড়াই আসে। বিউটি প্রকাশ করাটা কি খুব জরুরি? তুই আমার জীবনে এমন একজন যার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে। তোর একটুখানি কষ্ট আমি সহ্য করতে পারি না। তোর সকল ব্যথা সৃষ্টিকর্তা আমাকে দিক, তুই শুধু ভালো থাকিস, এটাই চাওয়া। বিউটি কিছুক্ষণ চুপ করে রইল। ঠান্ডা বাতাস ওর চুলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। হঠাৎ সে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল, একটা কেন, হাজারটা বল। জানো, আমাদের সংসারের শুরুর দিকে মনে হতো তোমার কাছে আমি শুধুই দায়িত্ব আর কিছুই নয়। তখন আমি ভাবতাম হয়তো আমরা একে অপরের জন্য তৈরি নই, কিন্তু এখন আমি বুঝি এই জীবন, এই ভালোবাসা, কিন্তু এখন উপলব্ধি করি আসলে আমার জন্য তোমার মতো কাউকেই দরকার। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সুপ্রিয়র চোখে যেন এক অনাবিল আনন্দ খেলে গেল। সে বিউটির দিকে তাকিয়ে বলল, এই কথাটা বলতে এতটা সময় কেন নিলি বিউটি? বিউটি একটু লজ্জা পেল। সুপ্রিয়র পেটের কাছে মুখ লুকালো। সুপ্রিয় হেসে বলল, তুই দেখি লজ্জা পাচ্ছিস। তোর লজ্জা দেখে মনে হচ্ছে চাঁদও লজ্জায় মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে। দেখ, চাঁদ ঢেকে যাচ্ছে। চাঁদকে বলতে ইচ্ছে করছে, ও চাঁদ, তোমার মতো একটি চাঁদ আমারও আছে। সেও লুকোচুরি খেলে আমার সঙ্গে, তোমার মতোই। তবে তোমার চাইতে আমার চাঁদ আমার কাছে বেশি সুন্দর, বেশি মনোমুগ্ধকর, কারণ সে আমার ভালোবাসা। ও চাঁদ, হিংসে করো না আমার চাঁদকে দেখে। মিনহাজের অফিসের নিচে রোজকার মতোই দাঁড়িয়ে আছে মারিয়াম। হাতে ছোট্ট একটা ব্যাগ, পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ। তার চোখে এক গভীর অপেক্ষার ছাপ। কোনো এক অলিখিত প্রতিশ্রুতি তাকে প্রতিদিন এখানে টেনে আনে, যার দরুন ও প্রতিবার, প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত বেহায়াপনার ত্যাগ পাচ্ছে। বলা যায় বেহায়ামির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। নুহাস তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছে। মিনহাস স্যারকে বলে যা, উনি তোর জন্য নন, প্লিজ। এটা আর করবি না। রোজ রোজ হ্যাংলামি করে কিছু কি পারছিস? অফিসে তোর জন্য আমার মান সম্মান নেই। এসবে যেন মারিয়ামের কিছুই যায় আসে না, বরং তার একঘেয়েমি দিন দিন আরো বেড়েছে। মিনাস রোজই তাকে দেখেও না দেখার ভান করে, তাকে এক প্রকার অগ্রাহ্য করে, ভুলেও তাকায় না তার দিকে। আজও তেমনই এড়িয়ে চলে যাচ্ছে নিজের গাড়ির দিকে। আজ অবশ্য বিরক্ত মুখে হলেও মারিয়ামের দিকে এক ঝলক তাকালো মিনহাজ। ওর তাকানোয় মারিয়াম ঠোঁট এলিয়ে হাসলো। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো মিনাস। সে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই মারিয়াম একটু ছলনার আশ্রয় নিল। সে পেট চেপে ধরে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল, মুখে কষ্টের ছাপ, আর চিৎকার করে বলল, ও মা গো, পেটে কি অসহ্য ব্যথা, কেউ একটু সাহায্য করুন। মিনহাজের গাড়িতে ওঠার হাতটা থেমে গেল। সে বিরক্ত ভঙ্গিতে মারিয়ামের দিকে তাকালো। কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো। মিস মারিয়াম, আর ইউ ওকে? হোয়াট হ্যাপেন্ড? মিনহাজের গলার স্বর শুনে মারিয়াম ভেতরে ভেতরে খুশি হলেও মুখে তীব্র কষ্টের ভাব ধরে রাখল। একটু সাহায্য করুন স্যার, ইটস মাই স্টমাক, আই কান্ট স্ট্যান্ড। অবিশ্বাসে ভরা চোখে মারিয়ামের অভিনয় দেখে মিনাস এবার গাড়ির দরজা খুলে বলল, গেট ইন দ্য কার, আই উইল টেক ইউ দ্য হসপিটাল। উঠতে পারছি না স্যার। বাধ্য হয়ে মিনাসকে হাত বাড়িয়ে দিতে হলো। ধীর পায়ে এগিয়ে এসে বলল। গেট আপ। মারিয়াম ওর বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ধরল। মিনাস ভাবলো হয়তো সে সংকোচ করছে কিংবা লজ্জা পাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে বলল, সংকোচ বা লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি হাত বাড়াতাম। আমি এতটাও নির্দয় নই যে একজন অসুস্থ মানুষকে ফেলে যাব রাস্তায়। মারিয়াম বিড়বিড় করল, আলবাত আপনি নির্দয়। ইভেন আমার দেখা বেস্ট নির্দয় মানুষের একজন আপনি। অ্যাওয়ার্ড দেওয়া উচিত আপনাকে নির্দয়তার জন্য। ভেবেই বলছি আপনি পাবেন অ্যাওয়ার্ড। প্রথমবারের মতো মিনহাজের হাত স্পর্শ করল মারিয়াম।
মারিয়ামের ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে মিনহাজের অদ্ভুত ঠেকল, তবে তা পাত্তা দিল না। গাড়ির দরজা খুলে দিল বসার জন্য। গাড়িতে ওঠার পর গাড়ি চালানোই মনোযোগ দিল মিনহাজ। 10 মিনিট পর খেয়াল করলো মিনহাজ মারিয়াম আর ব্যথায় গাইগুই করছে না, বরং উপচে পড়া খুশি মেয়েটার মুখে। গাড়িতে উঠে ধীরে ধীরে ব্যথাটা যেন ম্যাজিক করে কমে গেল। কেমন হলো যে মিনিট 5 পর সে পুরোপুরি ঠিক হয়ে গেল। মিনহাজ তখনই বুঝতে পারলো কিছু একটা গড়বড় আছে। রুকুসকে প্রশ্ন করলো, সো হাউ আর ইউ ফিলিং নাও? লুকস লাইক দ্য পেন জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। মারিয়াম একটু কাচুমাচু ভঙ্গিতে হাসি হাসি মুখে বলল, আই থিঙ্ক আই অ্যাম বেটার নাও স্যার। মিনহাজ সন্দিহান দৃষ্টিতে তাকালে মারিয়াম প্রসঙ্গ বদলে বলল, স্যার, একজনকে ঠিক কতটা ভালোবাসা যায় একপাক্ষিকভাবে? সে আপনার হবে না জেনেও তাকে কেন এত ভালোবাসেন? হঠাৎ এমন প্রশ্ন? এই, আপনার পেটে ব্যথা, এত কথা বলছেন কেন? বলুন না স্যার। নিঃস্বার্থ ভালোবাসা মানে কি সত্যি আমরা বুঝতে পারি? তাকে পাওয়ার কোনো আশা নেই, তবুও তার প্রতিটি স্মৃতিতে, প্রতিটি চিন্তায় আনন্দ খুঁজে নেওয়া, তার সুখে নিজেকে ধন্য মনে করা, তাকে দূর থেকে দেখে হৃদয় জড়িয়ে যাওয়া, কাছে না থাকলেও তাকে নিজের অস্তিত্বের অংশ করে রাখা, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবাসা। এই ভালোবাসা কি মানবিক সীমা ছাড়িয়ে যায় না? কতজন পারে এমন নিঃস্বার্থ অনুভূতি ধারণ করতে? যে ভালোবাসা প্রত্যাশাহীন, যা কেবল দান করে যায়, যার বিনিময়ে কিছু চায় না, শুধুই সে ভালোবাসা। আপনি কি জানেন এমন ভালোবাসার শক্তি পৃথিবীর সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে? আপনি বুঝতেও পারবেন না, যার জন্য ভালোবাসা, তার অজান্তেই সে আপনার প্রার্থনা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। কিন্তু এই ভালোবাসার যন্ত্রণা, আনন্দ এবং অমরত্ব, তাকে উপলব্ধি করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। আমি মনে করি সেই সৌভাগ্যবানদের একজনই আমি। এই প্রথম বোধ হয় মিনহাজ একসঙ্গে এতগুলো কথা বলল। মারিয়াম মিনহাজের দিকে অপলক তাকিয়ে রইল। শ্লোক হয়ে আসা ধীর মোহনীয় কণ্ঠে বলল, আমার কাছে ভালোবাসা মানে অন্য কিছু, কিছুটা পাগলামো, কিছুটা উন্মাদনা, কিছুটা চপলতা, আর অনেকটা অনুভূতিকে ধারণ করা। যাকে ভালোবাসবেন তাকে এক পলক দেখার জন্য ছুটে আসা, অনেকটা বেহায়াপনা আর নির্লজ্জ হওয়ার নামই ভালোবাসা। ভালোবাসলে মানুষ সর্বোচ্চ স্তরের বেহায়া হয়। আপনি আপনার ভালোবাসা পেতে কোনো পর্যাপ্ত বেহায়াপনা করেছেন স্যার? মিনহাজ এবার দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল মারিয়ামের দিকে। এই মেয়ে আসলে অসুস্থ দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে সুখের সাগরে ভাসে। ওসব ব্যথাটা সব ভাওতাবাজি করে কথা বলার চেষ্টা করেছে মেয়েটা। গাড়ির জোরে ব্রেক কষল সে। মারিয়াম সামান্য ঝুঁকলো সামনের দিকে। মিনহাজ তার গাড়ির দরজা খুলে দিয়ে গুরু গম্ভীর স্বরে বলল, গেট আউট অফ মাই কার রাইট নাও। মারিয়াম হতভম্ব হয়ে গেল। এই রে, ধরা পড়ে গেছে সে কাচুমাচু করে বলল। বাট স্যার, মিনহাজ রাগান্বিত কণ্ঠে বলল, আই হেট ডিসঅনেস্টিস্ট, অ্যান্ড আপনি যা করছেন সেটা পুরো দস্তর ছলচতুরি। ডোন্ট এভার ট্রাই দিস এগেইন। মিনহাজরা ছলচতুরিতে নয়, সততাই গলে মেয়ে। মিনহাজ বেরিয়ে এসে মারিয়ামকে নামিয়ে দিল গাড়ি থেকে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারিয়াম অসহায়ভাবে মিনহাজের চলে যাওয়া দেখল। সে ভেতরে ভেতরে জানে তার এই অভিনয় হয়তো ভুল ছিল, কিন্তু মিনহাজের একটু মনোযোগ পাওয়ার জন্য সে আর কোনো রাস্তা খুঁজে পায়নি। মিনহাজ চলে যাওয়ার পর মারিয়াম মৃদু স্বরে বলল, ইউ মে হেটস ডিসঅনেস্টি, বাট আই ক্যান্ট স্টপ লাভিং ইউ। একটু অসত্যতার যদি আপনাকে পাওয়া যায় তবে তাই সই। এই জন্য আমি মোটেও দুঃখিত নয়। মারিয়াম মিনহাজের স্পর্শ করা হাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। পরপরই হাতটা বুকের সঙ্গে চেপে ধরল। এরপর সেই হাতের ঘ্রাণ টেনে নিল। কেমন ওই মানুষটার গন্ধ লেগে আছে হাতে। গন্ধটা কেমন মিনহাজ মিনহাজ লাগছে। ও পাগনামি ভরা ঠোঁট ছোঁয়ালো। খুশিতে রাস্তাতেই লাফালাফি করল খানিক। এরপর হেঁটেই ফিরল নিজের গন্তব্যে। বিউটি জানে সুপ্রিয় যখন অফিস থেকে ফেরে তখন কিছু না কিছু নিয়ে আসে, কখনো ছোট চকলেট, কখনো বা তার প্রিয় আইসক্রিম অথবা ফুল। কিন্তু আজ সুপ্রিয়কে একেবারেই অন্যরকম লাগছে। আজ শূন্য হাতে এসেছে। ফিরে একবার তার মুখের দিকে তাকায়নি পর্যন্ত। শুকনো মুখ, মুখে একটু হাসি নেই। নিশ্চয়ই মাথা ব্যথা করছে। সুপ্রিয়র মাইগ্রেন আছে, এটা বিউটি কিছুদিন আগে জেনেছে।
মাইগ্রেন যার আছে সেই বোঝে ব্যথাটা কতটা জঘন্য, কতটা কষ্টকর। এটার দিন দুনিয়ার কিছু তখন ভালো লাগে না। বিউটি ছুটে গিয়ে কফি করলো। কফি নিয়ে ভয় ভয় দরজায় দাঁড়ালো। আলতো স্বরে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো? অফিসে কিছু কি হয়েছে নাকি মাথা ব্যথা করছে? সুপ্রিয় উত্তর না দিয়ে সোজা নিজের ওয়াশরুমে চলে যায়। হাত থেকে কিছু একটা লুকিয়ে রাখে টেবিলের ডয়ারে। এরপর আর কিছু বলার আগ্রহ দেখায় না। বিউটি অবাক হয়ে যায়, প্রতিদিন এত আদর সোহাগ করা মানুষটা আজ এমন করে কেন? বিউটি কফি রেখে নিচে আসে। ওর মুখটা একদম আমশির মতো হয়ে আছে। মহিমা বেগম আর মোজাম্মেল আহমেদ ড্রয়িং রুমে বসে গল্প করছেন। মোজাম্মেল আহমেদ বললেন, বিউটি, আম্মু চা দাও তো। বিউটি কিছু না বলে চা বানাতে গেল। সুপ্রিয়ার আচরণে তার মন ভারী হয়ে আছে। চা করে নিয়ে এসে বলল, জেঠিমা, আপনার চা। মহিমা বেগম খানিকটা বিরক্ত হয়ে বিউটিকে বললেন, বিয়ের এতদিনও জেঠিমা জেঠিমা করে, ছেলেকে অন্যত্র বিয়ে করালে সে মেয়ে তো এসে আমাকে মাই বলতো, আর এখন দেখো মা ডাকটাও শোনা হয় না, হা করে দাঁড়িয়ে না থাকে। চাটা দিয়ে দেখি। মোজাম্মেল আহমেদ ঠাট্টা করে বললেন, ওর মুখ থেকে মা ডাক শুনতে চাও বললেই হয়, এভাবে তেরা বেকা কথা বলো কেন? মহিমা বেগম গম্ভীর হয়ে বললেন, বিয়ের প্রথম দিন থেকেই সে আমাকে জেঠিমা ডাকে। আমার কি ইচ্ছে করে না নাকি ছেলের বউয়ের মুখ থেকে মা ডাক শুনি? আমার ছেলের বউ সব বোঝে, এটা বোঝে না। বিউটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখ ভিজে আসে। জেঠিমা তাকে মেনে নিয়েছে, তাই মা ডাকতে বলেছে। খুশিতে ওর চোখ চকচক করছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন যার যার ঘরে, তখন সুপ্রিয় বিউটিকে ডাকলো। বিউটির মনে সন্দেহ জমেছে, সুপ্রিয় তখন কি লুকাচ্ছিল ডয়ারে। এরপর যতবারই সে ঘরে গিয়েছে, কাজের বাহানা হোক বা অন্য কোনো বাহানা, ওকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে সুপ্রিয়। বিউটি ভেতর থেকে কষ্ট পেলেও স্বাভাবিকভাবেই থেকেছে। সন্ধ্যার পর থেকে ইগনোর করে এখন আবার ডাকা হচ্ছে। ঢং। সে ধীর পায়ে এগিয়ে গেল। সুপ্রিয় খাটের পাশে বসে আছে। বিউটি ধীরে ধীরে কাছে গিয়ে বলল, কেউ কি কিছু বলবে? অফিস থেকে ফিরে ইগনোর করছে কেন সে? সুপ্রিয় ধীরে ধীরে তাকালো। তার চোখে একরাশ অনুভূতি, কিন্তু মুখে অভিমান। হঠাৎ আলমারির ড্রয়ার খুলে ফুলের তোড়া বের করলো। বিউটি বিস্মিত হয়ে বলল, তুমি একাই লুকাচ্ছিলে? তোর কি মনে হয় আর কি লুকাতে পারি? এরপর টেবিলের ড্রয়ার থেকে ছোট্ট বক্সটা বের করলো। এই বক্সটা বিউটি সেদিন রেখে দিয়ে বলেছিল, যেদিন সুপ্রিয়র মনে হবে পুরোপুরি ওকে মেনে নিয়েছে, সেদিন যেন এটা তাকে পরিয়ে দেয়। আজ সুপ্রিয়র মনে হলো আজই সঠিক সময়। বক্সের ভেতর থেকে সেই বালা বের করলো। হাতে তুলে নিয়ে বিউটির হাতে পরালো যত্ন করে। তোমার জন্য যখন বানিয়েছিলাম তখন ভেবেছিলাম নতুন বিয়ে করা বউকে কিছু না কিছু দিতে হয়, কিন্তু আজ সারাদিন কিভাবে কাটিয়েছি তা কেবলই আমি জানি। তোমার ওই 7টা দিন যখন তোমাকে গভীরভাবে স্পর্শ করার অনুমতি ছিল না, তখনই বুঝেছি তোমার থেকে দূরে থাকা কতটা কঠিন। প্রতিটি মুহূর্তে আমি উপলব্ধি করেছি আমি মরে যাচ্ছি। আজকের দিনটা কিভাবে কাটিয়েছি জানো? প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত তোমাকে ভেবে। বিউটি চোখ পিটপিট করে তাকালো। এক চিমটি অভিমান মেশানো গলায় বলল, সব বাদ, আগে বলো তুমি আমায় সন্ধ্যার পর থেকে কেন কষ্ট দিলে বলো। সুপ্রিয় মৃদু হেসে বিউটিকে কাছে টেনে বলল, তোমার থেকে 7টা দিন দূরত্বে যে কষ্ট আমি পেয়েছি, সেই কষ্ট আমি তোমাকেও একটুখানি উপলব্ধি করাতে চেয়েছিলাম। আমার প্রতি তোমার ভালোবাসার মূল্য বুঝতে চেয়েছিলাম। বিউটি কিছু বলতে চেয়েও থেমে গেল। এতক্ষণে খেয়াল করলো প্রথমবারের মতো সুপ্রিয় তাকে তুমি সম্বোধন করছে। অবাক হয়ে শুধায়, তুমি আমাকে তুমি বলছো? অনেক তো হলো তুই বলা, এবার না হয় তুমিতেই আবদ্ধ থাকি। বিউটি সুপ্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরলো। মায়ার আবেশে আচ্ছন্ন সেই মুহূর্ত। সুপ্রিয় বিউটির মুখের কাছে মুখ এনে বলল, তোমার হাসি, তোমার লজ্জা মাখা মুখ আমার আমিকে, আমার পুরো পৃথিবীকে এক লহমায় বদলে দেয়, এলোমেলো করে দেয়। বেসামাল আমিকে সামলানো যে দেয় আজ এই রাত তোমার জন্য প্রিয় প্রত্যয়। বাতাসে যেন কেমন এক শিহরণ ছড়িয়ে পড়ল। সুপ্রিয় বিউটির ঠোঁটে একটি নরম চুম্বন এগিয়ে দিল। দুজনেই একে অপরের মাঝে হারিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু তাদের গভীর মায়ার মোড়া। একদম কাক ভেজা ভোরে বিউটি উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে ভেজা চুল ছেড়ে দিয়ে সে রান্নাঘরে যায়। কফি বানিয়ে নিয়ে আসে সুপ্রিয়ের জন্য। সুপ্রিয় তখন বিছানায় আছোয়া।
ওর অর্ধনগ্ন শরীর দৃশ্যমান। বিউটি লক্ষ্য করলো ওর পিঠে নখের আঁচড়ের দাগ লাল হয়ে আছে। বিউটি নিজের নখের দিকে তাকালো অসহায় হয়ে। ততক্ষণে সুপ্রিয় জেগে গেছে। বিউটিকে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুগ্ধ হয়ে বলল, আপনার এমন স্নিগ্ধ রূপে আমার দু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি রোজ আপনার ভেজা চুলের কারণ হতে চাই ম্যাডাম। সন্ধ্যা নেমেছে। শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠছে। 2 মাস পার হয়ে গেছে। বিউটি আজকাল শরীর নিয়ে বেশ ক্লান্ত অনুভব করে, তবে মন ভরে যায় অদ্ভুত এক অনুভূতিতে। কেমন যেন মাতৃত্বের এক অনিবার্যনীয় সুখ খেলা করছে তার অন্তরে। আজ সকালে যখন ডক্টর তাকে নিশ্চিন্ত করলেন যে সে মা হতে চলেছে, বিউটির মনে হলো জীবনে যেন নতুন অর্থ পেল। সে সিদ্ধান্ত নিল সুপ্রিয়কে এই খবরটা একদম বিশেষভাবে জানাবে। সুপ্রিয় অফিস থেকে ফিরেছে একটু আগেই। বিউটি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত। সুপ্রিয় ঘরে ঢুকে প্রথমেই শ্বশুর শাশুড়িকে দেখতে পেল। হঠাৎ তাদের আসার ব্যাপারটা ধরতে পারে না সে, তবে সে খুশি হলো। তারা না এলে সে বিউটিকে আগামীকাল নিয়ে যেত ও বাড়িতে। তাদের সঙ্গে কুশল বিনিময় করলো। সুপ্রিয় বিউটির দিকে তাকালো। রান্নাঘরের দরজার দিয়ে তার ব্যস্ততা দেখছে। বিউটির মুখে এক ধরনের উদ্দীপনা। সন্দীপ তার সঙ্গে গল্প করছে আর রান্না করছে। আনাস ড্রয়িং রুমে বসেছিল। সুপ্রিয় তার পাশে বসে বলল, কিরে শালা, কি ব্যাপার? এতদিন পর মনে পড়েছে বোনকে? আমি তো শালা নজরেই দেখে এসেছি বিয়ের প্রথম দিন থেকেই, ভবিষ্যতেও সেই নজরেই দেখব। কোনো সমস্যা? ও বাবা গো, ভয় পেয়ে গেছি। সুপ্রিয় ব্যঙ্গ করে হাসলো। পরক্ষণেই বলল, তোর এসব হুমকি ধামকি থানায় দেখাবি আমাকে না, সর। হঠাৎই ওর ঘাড় চেপে ধরল আনাস। আকস্মিক ঘটনায় তাল হারালেও সামলে নিল সুপ্রিয়। ওর সঙ্গে পরিচিত ওরা দুজনেই। আনাসের আর্মির পেটানো শরীরের সঙ্গে সুপ্রিয় কমই পারছে, তবে সুপ্রিয় কম যায় নাকি। সেও তার ঘাড় চেপে ধরে কুপকাত করছে। একবার সে উপরে তো আরেকবার আনাস। শুরু হলো তাদের দুজনের এক প্রকার যুদ্ধ, ঠিক সেই ছোট্টবেলার মতো। কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। সন্দীপটা কফি হাতে এনে ওদের এরকম অবস্থা দেখে হাসবে না কাঁদবে ভুলে গেল। এরা কি এখনো বাচ্চা নাকি? সন্দীপটা বিউটিকে ডেকে আনলো। দেখো দুইজনের হাল, কি অবস্থা! পিড়াপিড়ি শুরু করছে তোমার বর আর তোমার ভাই। আরে ভাইয়া থামো, কি করছো? এখনো কি বাচ্চা আছো দুজনে? ওদের কথা শুনে দুজন দুজনকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। ভাবি, তোমার বরকে সামলা। কে আর ছেড়ে দিলেও পরে কিন্তু আর ছাড় পাবে না। সব ছাড়াছাড়ি তোমাদের ব্যাপার ভাই, আমাকে টেনো না। আমি এসবে নিয়ে আগেই বলেছি। বিউটি ওদের তালাতালি দেখে হাসলো। বেশ স্নিগ্ধ লাগছে তাকে। সুপ্রিয় ওর হাসিখানা দেখে যেন স্তব্ধ হয়ে গেল। কি সুন্দর এই মেয়ের হাসি। মেয়েটা হাসেও যেন হিসেব করে। বিউটি লক্ষ্য করল সুপ্রিয়র চাহনি। এই চাহনি থেকে বাঁচতে সে বলল, ভাবি, মা বাবা কোথায়? ওই রুমে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে বসে আছে, যাও চা দিয়ে আসো। বিউটি মাথা নেড়ে চলে গেল রান্নাঘরে চা নিতে। সন্দীপটা সোফায় বসলো। সুপ্রিয় ওদের সঙ্গে আরো কিছু কথা বলে চলে গেল ফ্রেশ হতে। বিউটি চা দিয়ে আসতেই সন্দীপটা ওকে ডাকলো। ফিস ফিস করে বলল, বর তো অপেক্ষা করছে, যাও। বিউটি লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, মোটেও সে অপেক্ষা করছে না। এক প্রকার জোর করেই ওকে পাঠিয়ে দিল সন্দীপটা। বিউটি আজ খুব সুন্দর সাজগোজ করেছে। তার হাতে একটা ছোট্ট বাক্স। ওয়াশরুম থেকে শব্দ আসছে। সুপ্রিয় ফ্রেশ হয়ে আসতেই বিউটি তাকে কফি এগিয়ে দিল। সুপ্রিয় কফি নিতে নিতে ওর দিকে তাকালো। কালো কুচকুচে রঙের একটা শাড়ি পরেছে বিউটি, খয়েরি রঙের ব্লাউজ, চুলগুলো খোলা। সুপ্রিয়র খেয়াল হলো এই প্রথম বিউটি তার সামনে খোলা চুলে ধরা দিয়েছে। এর আগে ওর চুল সবসময় বাঁধা অবস্থায় দেখেছে বেশি। নিশ্চয় সন্দীপ্তা ভাবি আজ ওকে সাজিয়ে দিয়েছে। বিউটি ওর এহেন চাহনিতে লজ্জায় মুষড়ে গেল। বলল, কি দেখো? তোমাকে আগে দেখোনি? এই রূপে দেখিনি। মুস্কি হাসলো বিউটি। বিউটিকে আজ একটু বেশি খুশি লাগছে। কেমন অদ্ভুত এক স্নিগ্ধতা বিরাজমান মুখমণ্ডলে। সে শুধালো, আজ তোমাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, কি খবর বলো তো? সুপ্রিয় জিজ্ঞেস করলো। বিউটি চুপ করে মিষ্টি হেসে বাক্সটা তুলে দিল তার হাতে। এটা খুলে দেখো, বিউটি কাপা গলায় বলল। সুপ্রিয় ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরে ছোট্ট একটা বাচ্চার জুতা আর একটা কার্ড, তাতে লেখা, শীঘ্রই তুমি বাবা হতে চলেছো। সুপ্রিয় বাকরুদ্ধ যেন হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। সে একটু দেরি না করে বিউটিকে জড়িয়ে ধরল। তুমি সত্যি বলছো? বিউটি সুপ্রিয়র এক হাত ওর পেটের উপর ধরে বলল,
আমাদের ঘর আলো করে আসছে আমাদের নতুন জীবন। ছোট্ট একটা প্রাণ। তুমি খুশি তো? খুব। ওর ছোট ছোট হাত পা হবে, তাই না? বিউটি আবেগপ্রবণ হলো, মাথা নাড়লো, পাগলামো দেখতে থাকলো সুপ্রিয়র। কতবার যে ওর পেটে অস্ত্র ছুঁয়েছে হিসেব নেই। কঠিন মানুষটার চোখেও আজ সে অস্ত্র দেখতে পেল। বাবা হওয়ার আনন্দ বুঝি এমনই। মারিয়াম এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে থাকে। মিনহাজের অফিস থেকে বের হওয়ার অপেক্ষায় সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে মানুষটাকে একটা পলক দেখার জন্য। মিনহাজের দৃষ্টি আকর্ষণ করবে বলে নয়, মিনহাজের তির্যক দৃষ্টি এখন সয়ে গেছে, খারাপ লাগে না আর। মিনহাজ গাড়ি চালিয়ে তার বাড়ি ফিরল। মারিয়ামকে উপেক্ষা করেই চলে গেল আজও। বাড়িতে ঢুকে তার মা তাকে বললেন, মিনহাজ শুনো, আজ তোমার সঙ্গে একটা ফয়সালা হওয়া প্রয়োজন। মিনহাজ ক্লান্ত মুখে বলল, মা। আজ খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিতে দিন। তার মা কিছুটা হতাশ হয়ে বললেন, আমার বয়স তো অনেক হচ্ছে বাবা, তোমার বিয়েটা মা হয়ে কি দেখে যাব না? তোমার অফিসের মেয়ে রুমকিকে ঠিক করলাম, তাকেও রিজেক্ট করলে, বিয়ের কথা একবারও ভাববে না? আমি তোমার জন্য পাত্র দেখছি, প্রত্যেকের কাছে অপমানিত হতে হয় তোমার জন্য। সেসব অপমানের থেকে তোমার উদাসীনতা দেখে ভীষণ কষ্ট পাই। আমার কষ্ট, আমার অপমান তোমার চোখে পড়ে না? মিনহাজ কাজ ঝাঁকিয়ে বলল, মা, বিয়ে করে কি হবে? আরেকটা দায়িত্ব। আমার হাতে অনেক কাজ, এখন এইসব নিয়ে ভাবার সময় নেই। আর আমি আপনাকে বলেছিলাম পাত্রী দেখবেন না। আর এক্ষেত্রে যেচে আপনি অপমানিত হন, এখানে আমার কিছু করার নেই। তার মা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি এইভাবে আর কতদিন চলবে? একদিন দেখবে তোমার চারপাশ ফাঁকা হয়ে গেছে, শুধু কাজ নিয়ে থাকবে। মিনহাজ কিছু না বলে নিজের ঘরে চলে গেল। তার মা দীর্ঘশ্বাস ফেলে, চুপ করে বসে রইলেন। মিনহাজের উদাসীনতা তার মনে গভীর একটা শূন্যতা তৈরি করলো। মিনহাজ জানে তার মায়ের কথা ঠিক, কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা অস্থিরতা, পুরনো কিছু না বলা কথার ভার তাকে কোনো সম্পর্কে বাঁধতে দেয় না। এই মুহূর্তে কেন যেন ওর মারিয়ামের মুখশ্রী ভেসে উঠল চোখে। মারিয়াম রোজ ক্লান্ত মুখ দেখেও সে কি সুন্দর তাকে এড়িয়ে আসে। মেয়েটা কি এভাবেই তার জন্য অপেক্ষা করে যাবে? ওর ভীষণ আফসোস হয় মেয়েটার জন্য। কেন করে সে এমন পাগলামো? এরপর এক সপ্তাহ হলো মিনহাজ অফিস থেকে বের হয়ে মারিয়ামের দেখা পায় না। প্রতিদিন সে অবচেতন ভাবে তাকিয়ে থাকতো তাকে এক ঝলক দেখার জন্য, যদিও সে বরাবরের মতোই গম্ভীর। এই অভ্যাসে ছেদ পড়ায় মিনহাজ নিজেই অস্থির হয়ে উঠল। মিনহাজ ঠিক করল সে নুহাসের বাসায় যাবে, যদিও বাইরে বলবে অফিসের কোনো ফাইল প্রয়োজন। আসল উদ্দেশ্য হলো মারিয়ামকে একবার দেখা। মেয়েটার কি শরীর খারাপ হলো নাকি? আশ্চর্য, মেয়েটাকে অবহেলা করতে করতে কি তার অভ্যাসে পরিণত হলো নাকি? এই বিচলিত মনোভাব কেন তার মাঝে লক্ষণীয়? মিনহাজ না চাইতো মারিয়ামের বাড়ি গেল। তাকে দেখে নুহাস অবাক হলো। মিনহাজের মতো গম্ভীর বস তার বাসায় এসেছে। বস, আপনি? একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে ডিসকাস করা ছিল, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কাজটা করেই ফিরি। বস, এত কষ্ট করার কি দরকার ছিল? এখানে দাঁড়িয়ে থাকবো? সরি বস, আসুন না প্লিজ, ভিতরে আসুন। মিনহাজ প্রবেশ করলো। 3 কামরার একটা ফ্ল্যাট, 2 রুম, একটা ড্রয়িং রুম, বেশ পরিপাটি। নিশ্চয়ই ওই বাচাল মেয়েটা এসব পরিপাটি করে রাখে, দেখে মনে হয় না তো এত গোছালো। মিনহাজ অত্যন্ত সাধারণভাবে কথা বলল, কিন্তু তার চোখ খুঁজে ফিরল মারিয়ামকে। নুহাসের হাতে ফাইলটা দিলে মিনহাজ ফাইলটা হাতে নিয়ে নুহাস উঠে বলল, আপনি একটু বসুন, আমি এটা ঠিক করে নিয়ে আসছি বস। মিনহাজ মাথা নাড়ল। ওর ভিতরটা কেমন অদ্ভুত অস্থিরতায় দগদগ করছে। মনে হচ্ছে এখানে আসাটা বোকামো হয়ে গেছে। কেমন হাঁসফাঁস করছে ও। একটু পরে মারিয়াম যখন হাতে 1 কাপ কফি নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো, অদ্ভুতভাবে মিনহাজের অস্থিরতা যেন লাঘব হলো। এই অস্থিরতা তবে কি ছিল যা এই মেয়েটাকেও দেখা মাত্র কমে গেল? মিনহাজ চুপ করে তাকিয়ে রইল। মারিয়ামও তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মিনহাজ কিছু বলল না, কিন্তু তার চোখে ছিল অজানা টান। মেয়েটা কি অসুস্থ? অমন শুকনো লাগছে কেন মুখটা? ধ্যান ভাঙে মিনহাজের মারিয়ামের কথায়। সে হেসে বলল, কিছু প্রয়োজন ছিল স্যার, হঠাৎ গরিবের বাড়ি। মিনহাজ নিজেকে সামলে বলল, হ্যাঁ, একটা ফাইল, কাজের জন্য। মারিয়াম মৃদু হাসলো। মিনহাজের মনে হলো হাসিটা তাকে তাচ্ছিল্য করলো এক প্রকার। মারিয়াম বলল, আপনি মিথ্যাও বলেন, জানা ছিল না তো। কিসের মিথ্যা বললাম?
মিনহাজের গলায় বিস্ময়। মারিয়াম বসলো মিনহাজের মুখোমুখি সোফায়, ঠোঁট চেপে বলল, আপনি কাজের অজুহাতে এখানে আসলেও আমি জানি এখানে আসার কারণটা আমি। মিনহাজ উঠে দাঁড়ালো। মারিয়াম নিজেও উঠল, বলল, ভুল কিছু বলেছি স্যার? মিনহাজ মৌন রইল। সে ভাবলো এই মেয়েটা হয়তো 3-4 মাসে তার জীবনে এক গভীর প্রভাব ফেলেছে। রোজ দেখতে দেখতে দেখাটা অভ্যাসে পরিণত হয়েছিল, কিন্তু হঠাৎ না দেখতে পেয়ে এমন অস্থির হচ্ছিল সে। এটাকে সে সম্পূর্ণ এড়িয়ে গেল। মারিয়ামও পিড়াপিড়ি করে না। সে ভীষণ অসুস্থ, জ্বরে কাহিল অবস্থা তার। সে শুয়েছিল এতক্ষণ, কিন্তু তার ভাই জানালো মিনহাজ স্যার এসেছে। এক পল দেখার লোভ সামলাতে না পেরে অসুস্থ শরীরেই উঠে এসেছে সে। মিনহাজ মিনমিন করে শুধালো, অসুস্থ? কি করে বুঝলেন? এমনি। আমায় মিস করেছেন স্যার? না। তখনই নুহাস এলো ফাইল হাতে। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠতেই মিনহাজের মুখে একটাই চিন্তা, এ মেয়ে কে? কেন সে আমার মনে হঠাৎই এতটা জায়গা দখল করেছে? কেন মন উৎপাত শুরু করেছে? সে তো বিটুকে ভালোবাসে, তাহলে হঠাৎই এই মেয়ের বিচরণ কেন? গাড়িতে উঠে কেন যেন সে উপরে তাকালো, দেখলো দুজোড়া চোখ ওকে দেখছে বারান্দা থেকে। চোখাচোখি হতেই গাড়ি স্টার্ট করলো মিনহাজ। এখানে আসাটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ধীরে ধীরে বিকেলের আলো ম্লান হয়ে আসে। গোধূলির আকাশে যেন রঙের মেলবন্ধন ঘটেছে। বিউটি ঘরের ছোট্ট ব্যালকনিতে বসে সামনের গাছেদের দিকে তাকিয়ে আছে। তার হাতে ধরা এক চায়ের কাপ, কিন্তু মন অন্য কোথাও। প্রেগনেন্সির টাইমে হঠাৎ কেমন মুড সুইং হয়ে যায় তার। এমন সময় তার ফোনে অজানা একটি নাম্বার থেকে কল আসে। নাম্বারটি দেখে কৌতূহল হলেও রিসিভ করে। বিউটি শান্ত কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? মিনহাজ ইতস্তত করছে। ওপাশ থেকে কেবলই দীর্ঘশ্বাসের শব্দ। বিউটি খানিকটা বিরক্ত হয়েই বলে, ভাই কথা বললে বলুন, না হলে রেখে দিন, এত আজের সময় আমার নাই। মিনহাজ তড়িঘড়ি করে বলল, আরনাজ, আমি মিনহাজ। বিউটি চমকে ওঠে। হঠাৎ মিনহাজের ফোন কেন, তাও অন্য একটা নাম্বার থেকে? কি কারণ? বিউটি কিছুটা থেমে। মিনহাস, এতদিন পর হঠাৎ কি মনে করে? মিনহাজ তীব্র অস্বস্তিতে বিমূঢ় হয়ে বলে, আমি আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, এটা খুব জরুরি। প্লিজ আরনাজ, না করবেন না। বিউটি ভ্রুকুটি করে শুধায়, ফোনে বলা যাবে না? প্লিজ আরনাজ, একবার দেখা করুন, অনেক কিছু বলা দরকার। এটাই শেষ, আর কখনোই বলবো না দেখা করতে। বিউটি কিছুক্ষণ ভাবলো, হঠাৎ কেন এই মানুষটি তার সঙ্গে দেখা করতে চাইছে তা বুঝতে পারছিল না। তবে অজানা এক তাগিদে সে রাজি হয়ে যায়। সন্ধ্যার পর বিউটির নির্ধারিত জায়গায় এলো। মিনহাজ আগেই অপেক্ষা করছিল। তাকে দেখে বিউটি থমকে যায়। মিনহাজের চেহারায় কেমন যেন ক্লান্তির ছাপ, কিছুটা অন্যরকম এলোমেলো, অথচ লোকটা খুবই গোছালো। এর আগে যতবার দেখা হয়েছে সব সময় পরিপাটিয়ে দেখেছে। আজ এমন ছন্ন ছাড়া কেন বুঝতে পারে না বিউটি। কিছুক্ষণ নীরবতা, এরপর মিনহাজ এগিয়ে এলো। ধন্যবাদ আরনাজ, আমার কথা রাখার জন্য। বিউটি ঠান্ডা কণ্ঠে জানতে চাইলো, বলুন, কি বলতে চান? সুপ্রিয়কে না জানিয়ে এসেছি তো। আসলে এই সময় ও আমাকে কোনোভাবেই জার্নি করতে দিতে প্রস্তুত না। মিনহাজ অদ্ভুতভাবে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করে, এই সময় মানে? জার্নিতে কি প্রবলেম? বিউটি অনেকটা অস্বস্তি আর লজ্জায় পড়ে গেল। হুট করে মুখ থেকে বেরিয়ে এসেছে কথাটা। ইতিউতি করে মাথা নিচু করে বলে, আমি মা হতে চলেছি। মিনহাজের কেমন যেন অনুভব হয়। অনুভব করলো ওর ভীষণ খুশি লাগছে, একদমই খারাপ লাগছে না। ও উচ্ছ্বাসিত হয়ে বলল, কংগ্রেচুলেশন মিসেস সুপ্রিয়। বিউটির তাকায় মিনহাজের দিকে। ওর চোখে মুখে খুশির ঝিলিক। যাক, মানুষটা কষ্ট পায়নি। তবে বিউটি তাড়া দিয়ে বলল, বেশি সময় নেই মিনহাস। খুশিটা মিলিয়ে গেল মুহূর্তেই। মেয়ে গিয়ে মাথা নত করে ভাবলো বিউটি এই বিষয়টা কিভাবে নেবে। ওকে কি খুব জোরে একটা চর বসাবে? হুটহাট রেগে যাওয়া তো তার ধাতে আছে। মিনহাজ তার চোখে চোখ রাখতে পারছিল না, তার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে সে সত্য প্রকাশ করলো, 4 বছর আগে আপনার জীবনে যা ঘটেছিল তার জন্য আমিই দায়ী। আমি এই 4 বছর থেকে এর বার বয়ে বেড়াচ্ছি। এখন আমি ক্লান্ত আরনাজ। মনে হলো আপনাকে সত্যিটা জানানো উচিত। আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। কেবল বন্ধুত্বটা রাখলে খুশি হব। বিউটি বিস্ময় নিয়ে বলল, আপনি কোন ঘটনার কথা বলছেন? পরিষ্কার করে বলুন।
বিউটির শরীর অদ্ভুতভাবে কাঁপছে। মিনাস তখনও মাথা নিচু করে আছে বলে বিউটির কম্পন বুঝতে পারল না। ধীর তব ম্লান কণ্ঠে বলল, আপনার মুখে অ্যাসিড পড়ার ঘটনা, সেটা আমার ভুল ছিল। আমি ল্যাবে কাজ করছিলাম, তখন অসাবধানতায় অ্যাসিডের বোতল আমার হাত থেকে পড়ে গিয়েছিল। আর বিউটির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, গলা শুকিয়ে আসে। সে কোনো কথা বলতে পারছিল না, কাপা কণ্ঠে বলে, এটা এতদিন পরে বলছেন কেন? আপনি আপনি জানেন আমি কত তাকে খুঁজেছি। আমি তাকে শাস্তি দিতে খুঁজিনি, শুধুমাত্র এটা দেখাতে যে দেখুন আপনার করা ভুলে আমার জীবনটা কেমন অন্ধকারে ছেয়ে গেছে, কি নরক যন্ত্রণা আমাকে পোহাতে হয় প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রত্যেকটা জায়গায় গেলেই সবার বাঁকা দৃষ্টি, কানা ঘোষা, সবার বিদ্রূপ, কত কিছু সহ্য করতে হয়েছে, কত কিছু। সব কিছু কিন্তু সহজ ছিল না। মিনহাজের কেমন অসহায় বোধ হয়, কণ্ঠ ভারী হয়ে আসে। কোনো রকমে বলে, আমি জানি আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, কিন্তু আমি আর এই বোঝা বহন করতে পারছিলাম না। তাই তো আপনার মুখের ডাক্তার মতোই সারা জীবন অপরাধ ভুগবো, বয়ে বেড়াবো নিজের করা ভুলের ভার। তবে মনে হলো একবার অন্তত সত্যিটা আপনার কাছে স্বীকার করে ক্ষমা চাওয়া দরকার। আমি জানি এত সহজ না, ক্ষমা করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। ক্ষমা না করার অধিকার আপনার আছে, তবে সত্যি আমি অনুতপ্ত, বিশ্বাস করুন। বিউটি মাথা নিচু করে বসে থাকে। তার চোখ থেকে টুপ টুপ করে অশ্রু পড়ছে। একদিকে ক্ষোভ, অন্যদিকে দুঃখ, মনে যেন ঝড় বইছে। বিউটি চোখ মুছে। একদম সহজ ছিল না মিনহাস, যা হয়েছে হয়ে গেছে। যেটা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। তবে আমি আপনাকে ক্ষমা না করার কোনো কারণ দেখছি না। যা কিছু কপালে লেখা ছিল তাই হবে। আমার ভাগ্যে এর চাইতেও খারাপ কিছু হতে পারত, কিন্তু তা তো হয়নি। আল্লাহ আমাকে এখন অনেক সুখ দিয়েছেন। দুঃখের পরেই তো সুখ আসে, তাই না? তবে ক্ষমা আমি আপনাকে করব একটা শর্তে। মিনাস উৎসুক হয়ে তাকায়, বলে, আপনি বিয়ে করুন। মারিয়াম আমাকে বলেছিল কোনো একটা কারণে আপনি বিয়ে করতে চান না। সেই কারণটা আমার কাছে এখন স্পষ্ট। মারিয়াম আপনাকে অনেক ভালোবাসে। আমি তার চোখে আপনার জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছি। একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের অনুভূতি বুঝতে ভুল করব না নিশ্চয়ই। মিনাস গভীর কণ্ঠে বলল, যদি এটাই আপনার ইচ্ছে হয় তবে আমি রাজি। তাকে আমি বিয়ে করব। আপনি আমাকে এত সহজে ক্ষমা করবেন এটা ভাবিনি। ক্ষমা আমি করলাম, কারণ আপনি ইচ্ছে করে তো আর আমাকে অ্যাসিড মারেননি। আমি অবুঝ নই। আপনার একটা ভুলকে আঁকড়ে ধরে থাকার মতো বোকা অন্তত আমি নই। আমি তো অন্যায় করেছি আপনার সঙ্গে, তাই না? যা আপনাকে সারা জীবন বহন করে যেতে হবে। ভুল আর অন্যায়ের পার্থক্য না বোঝার মতো বোকা তো আপনি নন মিনহাস। এটা অন্যায় হতো যদি আপনি ইচ্ছে করে আমাকে অ্যাসিড নিক্ষেপ করতেন। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যা আমার জীবনের কালো অধ্যায়। আমি এখন আর সেই সব মনে করে আমার বর্তমান নষ্ট করতে চাই না। আপনি সেসব ধরে রেখে নিজের জীবনটা নষ্ট করবেন না। নিজেকে এবং নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিন। আনন্দে থাকুন তাকে নিয়ে যে আপনাকে ভালোবাসে, খুব করে চায়। বিউটি চলে আসে। ওর শরীরটা ভালো লাগছে না। মিনাস তাকে এগিয়ে দিতে চাইলেও বিউটি বাদ সাধে। পাশে যদি সুপ্রিয় ওকে ওর গাড়ি করে যেতে দেখে ভুল বোঝে, না না, এটা হতে দেওয়া যাবে না। আজকের ব্যাপারটা সে আগোছে সুপ্রিয়কে সত্যটা জানাবে। বিউটির মুখ ভর্তি উদ্বেগ। বিয়ের এতদিনেও সুপ্রিয়র রাগ ঠাক দেখেনি সে। প্রেগনেন্সির সময়টা ওর খুবই যত্নে থাকার কথা, অথচ আজ নিজের ভুলে স্বামীর রাগের মুখোমুখি হয়েছে। মিনহাজের সঙ্গে দেখা করার কথা সুপ্রিয়কে বলা উচিত ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সুপ্রিয় অফিস থেকে ফেরার পথে বিউটিকে বাড়িতে দেখতে পায়নি। সে ড্রয়িং রুমে আলগোছে ভাবে বসে আছে। চেহারায় ক্লান্তির ছাপ, ভিতরে অশান্তি লুকানো সম্ভব হয়নি। ঠিকই স্পষ্ট হয়েছে মুখাবয়বে। বিউটি সবে বাড়িতে পা রেখেছে, তখনই গম্ভীর স্বর কানে বাজে তার। সে থেমে যায়। সুপ্রিয়র কণ্ঠের তীক্ষ্ণতা স্পষ্ট টের পায় সে। কোথায় গিয়েছিলে বিউটি? আমি বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম। বিউটির চোখ নিচের দিকে। সুপ্রিয় ভ্রু কুঁচকে বলে, বাইরে ডাক্তারের কাছে তো যাওনি, তাহলে কোথায়? বিউটি চুপ। তার নীরবতা সুপ্রিয়কে আরো ক্ষুব্ধ করে তোলে। এই অবস্থায় তোমার জার্নি করা বারণ। তুমি জানো না আমাকে কি এতটাই দায়িত্ব জ্ঞানহীন মনে হয় যে তোমাকে নিজের মতো চলতে দিতে হবে?
বিউটি মাথা নিচু করে শোনে, তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বেরোয় না। সুপ্রিয় তার দিকে তাকিয়ে রাগ নিয়ে বলে, তুমি কি নিজে থেকে আমায় বলবে নাকি আমি অন্য উপায় অবলম্বন করব? বিউটি আস্তে আস্তে মাথা তুলে, তার চোখে অশ্রু জমেছে। বিশ্বাস করো সুপ্রিয়, কাজটা জরুরিই ছিল। আমি তোমায় ধীরে সুস্থে জানাতাম কথাটা, ভেবেছিলাম নিজে সামলে নিয়ে পরে জানাবো তোমাকে। নিজে সামলাতে চেয়েছিলে। তোমার আর আমার মধ্যে গোপনীয়তার কোনো জায়গা নেই বিউটি, অথচ তুমি গোপনীয়তা রাখছো। শোনো, তুমি যা করছো তা শুধু নিজের ক্ষতি করছো না, আমাদের সন্তানকেও ঝুঁকির মধ্যে ফেলছো। ডক্টর স্পষ্ট বলেছিল 3 মাস বেড রেস্টে থাকতে, অথচ কথা শুনলে না। আসলে তোমার তো নিজের বাচ্চাকে নিয়ে চিন্তাই নেই। ওই মিনহাজের সঙ্গেই দেখা করাটা যদি তোমার জরুরি কাজ হয় তবে তুমি তাকে নিয়েই থাকো। সুপ্রিয় দম নিয়ে বলে, আমার সবকিছু অসহ্য লাগছে। সবকিছু সহ্য হলেও সম্পর্কের মধ্যে এমন দোলাচল সহ্য হচ্ছে না। কিসের এত গোপনীয়তা যে আমাকে একটাবার জানিয়ে যাওয়া গেল না? মিনহাজের সঙ্গে দেখা করতে যাচ্ছ বলো? কেঁপে উঠলেও বিউটি। এমন কর্কশ গলায় সুপ্রিয় কখনোই কথা বলেনি। মিনিট সময় পেরিয়ে গেলেও যখন বিউটি নিশ্চুপ থাকে তখন ভীষণ রেগে দম দমিয়ে পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুপ্রিয়। বিউটি পেছন থেকে কিছু বলতে চায় কিন্তু ঠোঁটে কোনো শব্দ আটকে যায়। সুপ্রিয় দ্রুত বেরিয়ে যাচ্ছে তাকে উপেক্ষা করে। বিউটি থম মেরে ধপ করে বসে পড়ে ফ্লোরে। পেটের এক কোণে চিনচিন করে ওঠে। পেটে কেমন যেন চিরচিরে ব্যথা অনুভব হয়। ঠোঁট কামড়ে সহ্য করে বিউটি। আস্তে করে পেট চেপে ধরে উঠে বসে সোফায়। কল লাগায় সুপ্রিয়র ফোনে কিন্তু রিসিভ হয় না। কি কথা বন্ধ? অন্য সময় তো নিজের জবান চলতেই থাকে রেলগাড়ির মতো, আজ কি হলো? না মানে আপনাকে আশা করিনি। আপনার অসুখ টসুখ করেনি তো, নাকি মতিভ্রম হয়েছে? আপনি কি এসব বলে ইনডিরেক্টলি রিজেক্ট করছেন? না না, রিজেক্ট করব কেন? আসলে আপনি দেখতে আসবেন জানলে কেঁদে কেটে বুক ভাসাতাম নাকি? আমি সাজুগুজু করে বসতাম সবার সামনে, এভাবে এলোমেলো ভাবে যেতাম নাকি? এলোমেলো সুন্দর লাগছে। মারিয়াম চমকায়। আজকে যেন শুধু তার চমকানো দিন, শুধুই চমকে দিচ্ছে লোকটা ওকে। লোকটার প্রশংসা করছে, এই যেন ঘুষঘাস হচ্ছে তার সঙ্গে। কৌতুকই বটে। মিনহাজের চরিত্রের সঙ্গে তো এই ধরনের কথা চায় না। পরপরই মিনহাজ কিছু মনে পড়ার মতো করে প্রশ্ন করলো, আপনি গ্রাম থেকে আসার আগেই কাঁদছিলেন, ফোনে আপনার ফুপানোর আওয়াজ পেয়েছিলাম। নট শিওর, বাট মনে হলো শুনেছি। কেন কাঁদছিলেন? মারিয়াম দীর্ঘশ্বাস ফেলে। আবারও অবাক হয়। ওই সামান্য একটা বিষয় মনে রেখেছে মিনহাজ। অবাক হবে না? যার প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট না, তার সামান্য একটা বিষয় মনে রেখেছে। বিস্মিত হওয়ার মতোই ব্যাপার। যার প্রতি আপনার শুরু থেকেই অনাগ্রহ ছিল, তার সামান্য একটা বিষয় মনে রেখেছেন? অবাক হচ্ছি। যা প্রশ্ন করলাম উত্তর না দিয়ে প্রশ্নের উপর প্রশ্ন করছেন। ফটাফট বলুন, কি হয়েছিল সেদিন? গ্রামে আমার একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল বাবা মা, কিন্তু আমার তো পছন্দের মানুষ একজনই, সেটা আপনি। তাছাড়া আমার সবে এইচএসসি দিয়ে বিয়ে করার মতো মন মানসিকতা একদমই ছিল না। বাবা জেদ করেছিল আমাকে পড়াবেন না, ভাইয়াও আমাকে গ্রামে রাখবে না। এসব নিয়ে বাবার সঙ্গে ছুট ঝামেলা হয়, কিন্তু ভাইয়া জেদের কাছে বাবা হেরে যান। এরপর আমি ভাইয়ার সঙ্গে শহরে আসি। আমি আপনাকে শুরু থেকেই পছন্দ করতাম, এটা ভাইয়া বুঝেছিল। সেজন্য গ্রামের বিয়েটা নিয়ে ভাইয়ার দ্বিমত ছিল। ভাইয়া কখনোই আমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। ভাইয়া না থাকলে কি যে হতো, হয়তো আপনাকে পাওয়া হতো না। জানেন, ভার্সিটি থেকে ফেরার সময় আপনাকে একটা নজর দেখার জন্য কতটা ছটফট করতাম, কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একটা বার চোখে দেখা দেখবো বলে। কিন্তু আপনি তো আপনিই মশাই, আমাকে বিন্দু পরিমাণ পাত্তা দিতেন না, উল্টো বিরক্তকর মনে করে সাইড কাটিয়ে চলে যেতেন। আমি অবশ্য ওসব চাহনিকে পাত্তা দিতাম না। ব্যাস, এটাই মিস করেছিলাম। কি? সরু চোখে তাকায় মারিয়াম। মিনহাজ ভ্রু চুলকে ঘরের বাইরে পা রাখতে রাখতে উত্তর দেয়, সারা জীবন এই বক বক সহ্য করার জন্য তৈরি হতে হবে তো? যাই, দেখা হবে। মারিয়াম বোকা বোকা চোখে তাকিয়ে থাকে মানুষটার যাওয়ার পানে। মানুষটা ওর বকবকানি মিস করছিল। তবে কি লোকটা তাতে ফাঁসলো? এক চিলতে হাসি এসে হানা দিল তার ওষ্ঠবতে। ঘরের ভেতরটা সাজানো ছিল সাদামাটা অথচ মায়াময়।
মেঝেতে বসানো গালিচার উপর ফুলের পাপড়ি ছড়ানো, বিছানার উপর সাদা এবং লাল গোলাপ দিয়ে বোনা ছিল নকশা। আলো নিভু নিভু, যেন আশেপাশে রহস্যময় পরিবেশ তৈরি করেছে। মারিয়াম এক করে চুপচাপ বসেছিল। তার গায়ে হালকা গোলাপি রঙের শাড়ি, হাত ভর্তি সোনার জড়ি, মাথায় পাতলা ঘোমটা, যার ফাঁক দিয়ে তার মুখের লজ্জা আর মন খারাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মনে বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মিনাজ এখনো কেন এলো না? ওর মনে হচ্ছিল মিনাজ হয়তো তার জন্য তেমন আগ্রহী নয়, ঝোঁকের বসে বিয়ের সিদ্ধান্তটা নেয়নি তো লোকটা। এমন ভেবে তার চোখের কোণে অশ্রু জমে উঠছিল। রাতের দ্বিতীয় প্রহরে ঘরের দরজা খুলল। মারিয়াম কিছুটা অবাক হয়ে তাকালো। মিনাজ দরজায় দাঁড়িয়ে অল্প হাসলো, বলল, কি ভেবেছিলেন আমি আসবো না? মুখটা দেখি শুকিয়ে আমসি করে ফেলেছেন স্বামীর শোকে। বাসরের জন্য এতটা উতলা? মিনহাজের উস্কানিমূলক আর টিটকারি করা বুঝেও মারিয়াম চুপ করে মুখ ফিরিয়ে নিল। লোকটা এমন ঠোঁটকাটা খোনাক্ষরেও টের পায়নি সে ভাবতেও পারেনি এমন কিছু বলবে। সেই বিয়ের কথাবার্তা হওয়ার দিন থেকে শুরু করে মারিয়াম কেবল অবাক হয়ে যাচ্ছে লোকটার এক একবার এক এক রূপে। মিনহাজ ধীরে ধীরে এগিয়ে এলো। তার পরনে ছিল হালকা ধূসর রঙের পাঞ্জাবি এবং সাদা পাজামা, হাতে একটা ছোট্ট গোলাপ। মারিয়ামের সামনে এসে বলল, আপনি হয়তো জানেন না, আমার একটা আশ্রম আছে। সেখানে বৃদ্ধ বৃদ্ধা, এসিড দগ্ধ, অবাঞ্ছিত নারী, ডিভোর্সি নারী, যাদের সমাজের চোখে নিচু করে দেখা হয়, ছোট ছোট অনাথ শিশু, সবাই থাকে সেই আশ্রমে, যাতে কারোর কখনো একলা না ফিল হয়। সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। বাচ্চারা, নারীরা, মা বোন সবাই একসঙ্গে, সবাই। তাদেরকে আমাদের বিয়ের জন্য খাওয়ানো হলো। সব তদারকি করতে করতে এমন দেরি। সবার সঙ্গে অনেকদিন পর এতক্ষণ সময় ছিলাম। তাদের সবাইকে ছেড়ে তো আসতে পারি না। ওরা ভাববে আমি বিয়ে করে বউনেটা হয়ে গেছি, তাই দ্রুত আসতে চাইনি। অবশ্য ওরাও আসার জন্য তাড়া দিচ্ছিল। আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিনে তাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। তবে আপনার জন্য সময় আছে বাঁচাল মেয়ে, এই গোলাপটা আপনার জন্য। মারিয়াম একটু লজ্জায় মাথার নিচু করল। মিনহাজ ওর দিকে গোলাপটা বাড়িয়ে আছে। ও হাত বাড়িয়ে গোলাপটা নিল। মানুষটা আশ্রমে ছিল, আর সে কি না কি ভাবছিল এতক্ষণ। রাত 1টা বাজে। রাত 1টা তো আর বেশি রাত নয়, এখনো অনেকটা সময় আছে। মারিয়াম রয়ে শুয়ে বলল, বিউটি ভাবের সঙ্গে দুর্ঘটনার সেই অনুতাপ থেকেই বুঝি এই আশ্রম? হ্যাঁ, কিছু এরকমই। আমার না, আমার এরকম একটা আশ্রম দেওয়ার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল। আমার অ্যাম্বিশন এটা। আর একটা কথা, আমি চাই আপনি আনাজের কথা আর কখনোই না বলেন। ওনার কথা ভেবে কষ্টও পাবেন না। উনি ভালো থাকুক, এই দোয়া সবসময় করব। এত তাড়াতাড়ি তাকে ভুলে গেলেন? আপনাকে কবুল বলার পর থেকে আমি তাকে হারিয়ে দিয়েছি আমার মন থেকে। তার জন্য হয়তো একটা সফট কর্নার থেকে যাবে, তবে ভালোবাসাটা বোধহয় নেই। সে থাকুক, আমার না হোক, অন্য কারোর সঙ্গে তো ভালো আছে। আমি শুধু শুধু আমার বইয়ের হক কেন নষ্ট করব? মারিয়াম মিনহাজের দিকে তাকালো, বলল, সম্বোধনটা আপনি জায়গায় তুমি বলতে পারেন। আমি নিজেও কিন্তু বেশি দিন আপনিতে আটকে থাকবো না। ফিচাল হাসলো। মিনহাজ হাত বাড়িয়ে মিনহাজ মারিয়ামের হাত ধরলো, বলল, চলো। মারিয়াম অবাক হয়ে বলল, এই সময়ে কোথায়? মিনহাজ হেসে বলল, যদি বললি জাহান্নামে, তবে কি যাবে নাকি? কেমন করে তাকায় মারিয়াম। হেসে আরো শক্ত করে হাতের বাঁধন আস্তে করে বলে, চলুন। দুজন ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদটা ছিল খোলামেলা আর সাজানো। আকাশে চাঁদের আলো ঝলমল করছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। চারিদিকে নীরবতা, মাঝে মাঝে শুধু দূরের ঝিঝি পোকাদের শব্দ। পুরো আকাশটা যেন সিল্কের পর্দা, তার ভেতর ছড়ানো মুক্তোর মতো তারারা। চারপাশের গাছপালার শীতল ছায়া এক শান্তিময় পরিবেশ তৈরি করেছে। মিনহাজ আর মারিয়ামের মুখে চাঁদের আলো পড়ছে। মিনহাজ চাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে এলো, বলল, পাঁচাল মেয়ে, তাকিয়ে দেখো কি সুন্দর আজকের চাঁদ। এই আকাশ, এই পৃথিবী, সবকিছু কেমন সুন্দর লাগছে। তবে সবকিছু থেকেও এখন আমার একজনকে বেশি সুন্দর লাগছে। সে আমার ব্যক্তিগত, তুমি আমার জীবনের অংশ, আমার অর্ধাঙ্গিনী। কবি কবি ভাব, কবিতার অভাব। মিনহাজ অদ্ভুতভাবে তাকালো। ওর এত সুন্দর প্রেম নিবেদনকে কবিতা বানিয়ে দিল, মানা যায়? সে মারিয়ামের দিকে তাকালো আরো ভালোভাবে। তার বউকে তো দারুণ লাগছে।
এভাবে তো সে কখনোই মেয়েটাকে দেখেনি। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি স্নিগ্ধ দেখাচ্ছে। শ্যামলাকরণের হলেও বেশ মায়াবী ওর মুখটা। মারিয়ামের গায়ে তখনও লাল গোলাপি রঙের কাতান শাড়ি, শাড়ির পাড়ে ছিল জড়ি তোলার নকশা। মাথায় ঘোমটা দেওয়ায় জলজল করছে ওর মুখ। দমকা হাওয়ায় উড়ে পড়ে যায় ঘোমটা। চুল খোলা, তাতে কয়েকটা চন্দ্রমল্লিকা গুজে দেয়া। তার ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, সবকিছু কেমন আকর্ষণ করছে মিনাজকে। ওর এক মুহূর্তের জন্য মনে হলো এই মেয়েটাকে না পেলে কিভাবে দেখা হতো ওর। নিশ্চয়ই ওর সঙ্গে বিয়ে না হলে অন্য কেউ বিয়ে করতো মারিয়ামকে। তখন হয়তো ওর এই রূপে অন্য একজন বিমোহিত হতো। ওর জায়গায় অন্য কেউ এ কথা মাথায় আসতেই চোখ বন্ধ করে কুঁচকে ফেললো। ছি, নিজের বউকে অন্য একজনের সঙ্গে ভাবলো কি করে? মিনহাস মারিয়ামের দিকে চেয়ে বলল, তুমি জানো, আমি ভাবতাম জীবনটা শুধু কাজ আর দায়িত্ব দিয়ে মুড়িয়ে রাখবো, কিন্তু তোমার সঙ্গে থেকে বুঝলাম জীবনকে উপভোগ করতে হয়। তুমি আমার জীবনের আনন্দ হয়ে এলে। কি অদ্ভুত, যাকে আমি সহ্যই করতে পারতাম না সে এখন আমার বউ। মারিয়াম একটু হেসে বলল। তাহলে কি এখন সহ্য করতে পারেন? মিনহাস গভীর চোখে তাকিয়ে বলল, তোমার কি মনে হয়? অনেক কিছু। যেমন? আপনি মায়াই পড়েছেন স্যার। স্যার এখনো? তো কি ডাকবো? যা খুশি ডাকো, জান, কলিজা, বাবুর, সোনা। এসব ডাক আসবে না আমার। তাহলে নাম ধরে ডাকো। আচ্ছা। রাতের নীরবতায় দুজন দাঁড়িয়েছিল। দূর আকাশে চাঁদ তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। বাতাসে একটা মিষ্টি শীতলতা। মিনহাস মারিয়ামের হাতটা ধরে বলল, আমি কিন্তু সবকিছুই বলবো। আমি আবার বউয়ের কাছে বড্ড অসাধু হব। ইয়া, অসাধু মানে? বুঝাচ্ছি। মারিয়াম কোনো কিছু বুঝে ওঠার আগেই ওকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরে মিনহাস। মারিয়াম শিউরে উঠে গলা জড়িয়ে ধরে মিনহাজের। মিনহাজ আগ্রাসী দৃষ্টিতে তাকে অবলোকন করে। মারিয়াম সলজ্জ হেসে মুখ লুকিয়ে ফেলে তার বক্ষে। কবে লোকটা তার প্রতি মজলো জানা হলো না যে। থাক না কিছু অজানা অনুভূতি, সে না হয় নিজেই বুঝে নেবে মানুষটাকে। সকালটা যেন আজ আরো উজ্জ্বল। সুপ্রিয় আর বিউটির ঘরে এসেছে তাদের প্রথম সন্তান, একটি ফুটফুটে কন্যা। শিশুটির মুখটা দেখে যেন মনে হয় মায়ার আধার এসে মিশেছে এক ছোট্ট প্রাণে। কন্যার নাম রাখা হয়েছে অরণ্যা, যার মানে বিশুদ্ধ আনন্দ। বিউটির কন্যাকে কোলে নিয়ে বসে আছে, তার চোখে যেন অবিরাম ভালোবাসার ঢেউ। পাশেই দাঁড়িয়ে আছে সুপ্রিয়, মেয়েটির ছোট্ট হাত ধরে। সুপ্রিয়র চোখে এক আকাশ সম স্নেহ আর মুগ্ধতা। এ যেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন। সুপ্রিয় হেসে বলল, তুমি জানো ওর চোখ দুটো একদম তোমার মতো। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি দুজন বিউটিকে ভালোবাসছি। বিউটি অভিমানী গলায় বলল, তাহলে মেয়েটাকে নিয়ে বেশি সময় কাটাবে, আমাকে ভুলে যাও। দুজনকে একসঙ্গে ভালোবাসার কি দরকার? ভালোবাসতে বাসতে হাঁপিয়ে গেছো না? ভুলে যাব? যাওয়াই যায়, তবে তুমি যে পতিহারা হবে পত্নী মহাশয়া। কিভাবে? তোমাকে ভালোবাসার নিঃশ্বাস নেওয়া আমার কাছে একই কথা। যদি ভালোবাসা ভুলে যাই তবে যে আমার নিঃশ্বাস বন্ধ হবে। আসলেই জানতাম না তো। বিউটি হালকা লজ্জা পেয়ে বলল, তোমায় আগে ভালোবাসতাম শুধু আমার স্ত্রী হিসেবে, এখন ভালোবাসি আমার সন্তানের মা হিসেবেও। সেক্ষেত্রে ভালোবাসা বেড়েছে না কমেছে? সুপ্রিয় হেসে বলল। বিউটি তখন মেয়ের কাপড় পাল্টাচ্ছিল, পটি করেছে ও। পটি করে হাউমাউ করে মেয়েটি কাঁদতে শুরু করলো। সুপ্রিয় দৌড়ে এসে বলল, দাও আমি কোলে নেই, বাবার হাতে থাকলেও শান্ত হবে। বিউটি মুস্কি হেসে বলল। পটি পরিষ্কার করে দেব নাকি? সুপ্রিয় কাচুমাচু করলো। বিউটি পরিষ্কার করে কোলে দিল। সুপ্রিয়র মেয়েকে কোলে নিয়ে গান ধরল। লীলাবালি লীলাবালি, ঘুম পাড়ানি মাসি পিসি। মেয়েটি শান্ত হয়ে গেল। বিউটি অবাক হয়ে বলল, বাবার কোলে যেতেই চুপ? এইটুকুন বাচ্চা, সে কিনা বাবাকে চেনে। সুপ্রিয় গম্ভীর মুখে বলল। মা বাবার গায়ের গন্ধ সন্তান চিনবে না? বিউটি হেসে মেয়েকে চুমু খেলো। শুধু মেয়েকেই চুমু খাচ্ছ, আর আমি কি ভেসে এসেছি? বিউটি ড্যাব ড্যাব করে তাকায়, মুখ বাঁকিয়ে বলে, এখন হবে না ওসব, সরো, বাবুর পটি ফেলে আসি। অসহায় মুখে বিউটির দিকে তাকিয়ে থাকে সুপ্রিয়। মুখ টিপে হাসি বিউটি। বিকেলে মেয়েকে খাওয়াচ্ছিল। সুপ্রিয় অফিস থেকে দ্রুতই এসেছে। ইদানিং অফিসে তার মন টেকে না। অফিস ব্যাগ রেখে বলল, মিস ইউ আমার মা। বিউটি অবাক হয়ে বলল। শুধু বাচ্চাকে মিস করেছো নাকি বাচ্চার মাকেও? সুপ্রিয় একটু গম্ভীর হয়ে বলল, তোমাদের দুজনকে ছাড়া আমার জীবনটাই তো অসম্পূর্ণ।
তোমাদের দুজনকেই মিস করি। অফিসে একদমই মন টেকে না, দেহটা অফিসে থাকলেও মন পড়ে থাকে এখানে। বিউটি চোখে হেসে বলল, শেষে চাকরিটা হারাবে এভাবে অফিস কামাই করলে। চাকরি কেন, আমার সব কিছু জলাঞ্জলি যাক, আমি পরোয়া করব না। বাবা, এত ভালোবাসা? বাবা হয়ে দেখি তোমার ভালোবাসা বেড়ে 4 গুণ হয়েছে। সুপ্রিয় ঠাট্টা করে বলল, বাবা হওয়ার আগে কি কম ভালোবাসতাম? ভালো যে বাসতাম তার প্রমাণ কিন্তু আমার এই ছোট্ট পরিটা। এইভাবেই ভালোবাসায় মুড়িয়ে রেখো, কখনোই হাতটা ছেড়ো না, মরে যাব তবে। হুশ, নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচে? বিউটি মেয়েকে কোলে নিয়ে সুপ্রিয়র কাঁধে মাথা রাখলো। সুপ্রিয় স্ত্রীকে আগলে সন্তর্পণে মেয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে আদর করলো। বিকেলের মৃদু রোদ তখন জানালা দিয়ে ঘরে ঢুকছে। ছোট্ট অরণ্যা বিউটির কোলে ঘুমিয়ে আছে। বাইরে তখন সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছিল। পাখিরা ফিরে যাচ্ছিল বাসায়, আর তাদের ছোট্ট সংসার ভরে উঠেছিল ভালোবাসা আর সুখের নিঃশব্দ শব্দে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।